সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব অলৌকিক পরীর গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1503তম পর্বে আপনাকে এই প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রাজশাহীর ভাই মোহাম্মদ মুক্তার আহমেদের জীবনের চরম অলৌকিক এক ভয়ানক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল এক মায়ের পেটের যমজ বোন, একজন পরী আরেকজন মানুষ। তা কি করে সম্ভব? মানুষের গর্ভে কখনো কি পরীর বাচ্চা জন্মাতে পারে? জানি এটা কেউ গল্পেও বিশ্বাস করবে না, কিন্তু আমার আজকের এই গল্প রীতিমতো আপনার চোখ দুটোকে কোপালে উঠিয়ে দিবে। শরীরের পশম দাঁড়িয়ে যাওয়ার মতো এক অলৌকিক আশ্চর্যজনক বাস্তব জীবনের গল্প, যে গল্প শুনলে আপনি নিজেও বিশ্বাস করতে বাধ্য হবেন যে অবশ্যই তারা একই মায়ের গর্ভে থেকে দুনিয়াতে এসেছে। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত রাজশাহীর ভাই মুক্তার হোসেনের জীবনের অলৌকিক বাস্তব গল্পটা আমার মুখে শুনবেন এবং গল্প শেষে মুক্তার ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। প্রিয় বন্ধুরা, পরীর রাজ্যের মতো সুন্দর ছিল চট্টগ্রামের ডিসি পার্ক, যেখানে 140 প্রজাতির ফুল আমি দেখেছি। যদি আপনি দেখতে চান, ভিডিওর এই আই বাটনে ক্লিক করে অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে গিয়ে আপনি চট্টগ্রামের সেই মায়াবী ফুলের উৎসব দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার মোহাম্মদ মুক্তার আহমেদ, আমার বাড়ি রাজশাহী বিভাগে। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় 2টা বোন আর বড় একটা ভাই। আমরা টোটাল 2 ভাই 2 বোন। আমাদের পরিবারটা রংপুর বিভাগের অদূরের কোনো এক অজপাড়া গায়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ব্যবসায়ী, তবে আমার বাবার বড় ধরনের কোনো ব্যবসা নেই। আমাদের বাজারের উপরে আমার বাবার রয়েছে একটা হোটেল। সেই হোটেলে বিভিন্ন ধরনের আপনার ভাজা পোড়া সহ চা বিস্কিট, এক কথায় বলতে গেলে একটা ছোটোখাটো হোটেল। ওই হোটেল চালিয়েই আমার বাবা আমাদের পরিবারটা চালাতো। ছোটবেলা থেকে আমি খুব বেশি দূর পর্যন্ত পড়াশোনা করতে পারিনি। যদিও পরিবারের ছোট ছেলে ছিলাম, বাবা মা সবারই স্বপ্ন ছিল আমাকে তারা পড়াশোনা করাবে, কিন্তু কোনোভাবেই পড়াশোনার প্রতি আমার মন বসতো না। তাদের বকাশকা খেয়ে যদিও আমি মাদ্রাসায় যাইতাম, কিন্তু পড়াশোনা করতে পারতাম না। আমার ছোট্ট বয়সেই শিক্ষা জীবনের সমাপ্তি ঘটে। এরপর থেকে আমি বাবার হোটেলে কাজ করি। আমার বড় ভাইয়া পড়াশোনা করতো, বড় যে 2 বোন ছিল তারাও পড়াশোনা করতো, কিন্তু আমি ওভাবে পড়াশোনা করিনি। যাই হোক, ছোটোবেলা থেকে আমি বাবার দোকানে মেসিয়ারের কাজ করতে থাকি, ইংরেজিতে যাকে ওয়েটার বলে। বিভিন্ন ধরনের কাস্টমার আসতো, ওদেরকে আমি সিঙ্গারা, চমুচা, পেঁয়াজু এটা ওইটা দিতাম এবং এই দিয়ে বাবার সঙ্গে আমি থেকে যেতাম। বাবার সঙ্গে আমার সম্পর্কটা আমার বাকি ভাই বোনদের তুলনায় বেশ ভালোই ছিল। ছোটোবেলা থেকে এভাবেই আমার দিন আর রাতগুলো কাটতে থাকে। একটা পর্যায়ে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। তো বড় হবার পর থেকে আমার ভিতরে একটা জিনিস অনেক ভালো কাজ করে, সেটা হচ্ছে আমি খুব ভালো ফুটবল খেলতে পারি। এবং যখন থেকে আমি মোটামুটি ফুটবল খেলি, আমি খুব খেয়াল করে দেখতাম বিভিন্ন জায়গায় যখন আমি ফুটবল খেলতে যাইতাম, অন্য প্লেয়ারদের চেয়েও আমি খুব ভালো ফুটবল খেলতে পারতাম, বিকজ আমি অনেকটা পাতলা ছিলাম এবং আকারে আমি অনেক বেশি লম্বা ছিলাম। তো এরকম ভালো একজন ফুটবলার হিসাবে আমি আমাদের এলাকাতে খুব পরিচিত একটা মুখ হয়ে যাই। নাজিরঘাট এখানে সেখানে বিভিন্ন জায়গায় যখন ফুটবলের খেলা হতো তখন আমাকে নিয়ে যাইতো এবং আমি ওই টাকা দিয়ে ফুটবল খেলতাম, যার কারণে বাবা মা তারাও আমাকে নিয়ে খুব বেশি দুশ্চিন্তায় ছিল। কারণ এভাবে একবার ফুটবল খেলতে গিয়ে আমি পা ভেঙে ফেলি। প্রায় 2 মাসের মতো আমার হসপিটালে দৌড়াতে হয়। অনেক কষ্টের পর যদিও পা জোড়া লাগছে, এখনও আমি আগের মতো করে হাঁটতে পারি না, যার কারণে আব্বা আমা দুজনেরই ভয় যে ফুটবল খেলতে গিয়ে না জানি আমি আবারও কোন অঘটন ঘটিয়ে বসি। এই জন্য তারা আমাকে ওভাবে আসলে ফুটবল খেলতে যেতে দিত না, বকাবাধ্য করতো আমাকে। এরপরেও আমি ফুটবল খেলবো, আমি ফুটবল প্রেমী একটা মানুষ। এরকম করে এখানে সেখানে ফুটবল খেলতেছি। এমন করতে করতে নাজিরহাট বলে একটা জায়গা আছে, নাজিরহাট বলে, ওইখানে আমি একদিন ফুটবল খেলার জন্য গেছিলাম। তো ওইখানে যখন আমি ফুটবল খেলতে যাই এবং নাজিরহাট মানে আপনার টুর্নামেন্ট ছিল, টুর্নামেন্টের নাম নাজিরহাট টুর্নামেন্ট। তো সেই টুর্নামেন্টে আমি তখন ফুটবল খেলে, তো ফাইনাল রাউন্ড পর্যন্ত আমরা যাই এবং আলহামদুলিল্লাহ ফাইনাল রাউন্ডেও আমি নিজেই 2টা গোল করি এবং সেখানেই আমরা উইনার হই। তো এটা ছিল একটা ক্লাবের নাজিরহাট একটা ক্লাব আছে, ওই ক্লাবের উদ্যোগে ওই ফুটবলটা খেলা হতো।
তো সেই ক্লাবটাই তখন করলো কি, একটা স্কুলের সামনে তারা একটা বর্ণাঢ্য অনুষ্ঠান করলো, মানে সাংস্কৃতিক অনুষ্ঠান করলো। এবং ওই সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে হচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। তো তখন এলাকার যে গণ্যমান্য ব্যক্তিরা ছিল, যারা রাজনীতিবিদ ছিল, এরা মোটামুটি সবাই তখন আসছে। এবং আসার পরে বিকালবেলা তখন এই ফুটবল খেলার পর মুহূর্তে তখন এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলো। নাচ, গান, নৃত্য সহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় ছেলেমেয়েরা অংশগ্রহণ করলো। সে জায়গার ভিতরে একটা মেয়ে একটা নৃত্য পরিবেশন করলো। ওই নৃত্যটা আমার মন কেড়ে নিয়েছে। মেয়েটা দেখতে সুন্দর, অনেক বেশি সুন্দর ছিল। এই গ্রামটা মোটামুটি আমাদের গ্রাম থেকে প্রায় খানিকটা দূরেই হবে। বাট এই দূরের এই মেয়েটাকে দেখে আমি সত্যিই বিশ্বাস করতে পারতেছিলাম না যে এটা কোনো বাঙালি মেয়ে। তার কথাবার্তা, তার চলাফেরা এবং বিশেষ করে তার ওই নৃত্য সব কিছু আমার নজর কেড়ে নিয়েছে। আমি অদ্ভুতভাবে এই মেয়ের মুখের দিকে তাকিয়েছিলাম এবং সে নাচ করে সেই নৃত্যের অনুষ্ঠানে সে প্রথম হয়, প্রথম পুরস্কারটা সেই পায়। যাই হোক, একটা পর্যায়ে পালাক্রমে তখন হচ্ছে আমাদেরকে প্রাইজ দেওয়া হলো, আমিও পুরস্কার পাইলাম। এবং পুরস্কার পাওয়ার পরে ওই এলাকারই একটা ছেলে, ওই ছেলেটার নাম ছিল হামিদ, ওর সঙ্গে আমার মোটামুটি আবার সম্পর্কটা ভালো। ও আবার খুব ভালো ফুটবল খেলে এবং বিভিন্ন জায়গায় ও ফুটবলে একজন পরিচিত মুখ। তো হামিদকে আমি তখন বললাম, হামিদ, এই অনুষ্ঠানে যে মেয়েটা নাচলো, নৃত্য পরিবেশন করলো, এই মেয়েটার পরিচয়কে আমি একটু জানতে পারি? এটা বলা মাত্রই ও আমাকে বলে, এই মেয়ের পরিচয় জানতে যেও না, তাহলে পুরো ধ্বংস হয়ে যাবা। শুধু তুমি নয়, তোমার গোটা পরিবার ধ্বংস হয়ে যাবে। এইটা বলার পরে আমি একটু থমকে দাঁড়ালাম। কি ব্যাপার, একটা মেয়ের সম্বন্ধে জানতে গেলে আমার পরিবার ধ্বংস হয়ে যাবে? এমন কথা তো এর আগে কখনো শুনি নাই, এটা কেন হবে? আমি তখন হামিদকে বললাম যে, হামিদ ভাই, এরকম করে বলতেছেন কেন? এই মেয়েটার সম্বন্ধে জানলে এমন কি হবে যে আমার গোটা পরিবার ধ্বংস হয়ে যাবে? আপনি আমাকে এরকম ভয়ভীতি দেখাচ্ছেন, তার কারণটা কি? উনি আমাকে বলে, তার বড় কারণ হচ্ছে এই মেয়ের বংশের ভিতরে অনেক খারাপই ঘটনা ঘটে, বিশেষ করে অলৌকিক ঘটনা। অনেকেই বলা বলি করে মেয়ের মায়ের সঙ্গে এক জিনের সম্পর্ক আছে। এই মেয়ের বাবা হচ্ছে জিন এবং এটা নিয়ে অনেক ঘটনা আছে। মেয়ের বাবা মারা গেছে, মানে যে মেয়ের নাচ আপনি দেখেছেন, মেয়েটার নাম ছিল দীপা। তো ওর বাবা মারা গেছে এবং মানে অনেকেই বলা বলি করে যে এই দীপা হচ্ছে জিনের মেয়ে, মানে ওর বাবা জিন, এটা অনেকেই বলে। তো যার কারণে এই মেয়ের সম্বন্ধে খুব বেশি একটা জানতে যাবেন না, গেলে হয়তো আপনি ধ্বংস হয়ে যাবেন। আমি তখন বললাম যে, হামিদ ভাই, এটা আপনি কী বলেন? এটা কোনো কথা? একটা মানুষ, একটা মেয়ে কী করে, তা মানে একটা জিন কী করে একটা মানুষের সঙ্গে বিয়ে হতে পারে বা সেখান থেকে সন্তান হতে পারে? ভাই, আমার কাছে বিষয়টা আসলে ভালো লাগেন না। যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে যাওয়ার পর আমি তখন আমার পাড়ায় চলে আসছি, সাইকেল চালিয়ে দোকানে আসছি, হাত মুখ দিয়ে নাস্তা করে রাতের বেলায় যখন ঘুমাইতে গেলাম, আমি তখন চিন্তা করতেছি, হামিদ ভাই আমার যে কথাটা বললো, এটা আদৌ কি সত্য? মানে একটা মহিলার সঙ্গে জিনের সম্পর্ক হয় এবং তারপরে একটা একটা মেয়ে দুনিয়াতে আসে। আর এই মেয়েটাকে দেখে আমার সত্যি আসলে মনে হচ্ছিল না যে এটা কোনো মানুষের মেয়ে। মানে তার কথাবার্তা যতটুকু দেখলাম আর কি, মোটামুটি সব কিছু আমাকে খুব অবাক করেছে। এবার মেয়েটাকে দেখার পরে আমি তো রাতের বেলায় ঘুমিয়ে গেলাম। বড় কথা হচ্ছে কি ভাই, আমি যখন ঘুমিয়ে গেলাম, আমি সেই রাতে এই দীপারে আবারও স্বপ্নে দেখলাম। রাতের বেলায় দীপারে স্বপ্নে দেখলাম এবং খুব গভীরভাবে, খুব আকস্মিকভাবে আমি তার এই স্বপ্নে দেখলাম এবং দেখে আমি খুব অবাক হয়ে গেলাম যে কেন আমি তার আবার রাতের বেলায় স্বপ্নে দেখলাম। সকালবেলা তখন দোকানে গেছি, আব্বুর হোটেলে গেছি। হোটেলে যাওয়ার পরে আমার মনটা কোনোভাবেই বইতেছে না, কাজ করতে পারতেছিলাম না। দিনের 11টা কি 11:30টার দিকে তখন হামিদ ভাইয়ের বাড়ি থেকে রওনা দিছি। এটা যেহেতু আমাদের মোটামুটি খানিকটা দূরেই আছে, আমাদের গ্রামের পরে একটা গ্রাম, এরপরে একটা গ্রাম, সাইকেল দিয়ে যেতে হয়তো আপনার আধা ঘন্টার মতো সময় লাগে এরকম। তা আমি তখন করলাম কি, ধুরু ভাই, হামিদ ভাইয়ের কাছে যাব, গিয়ে দীপা সম্বন্ধে কথা বলবো। আমি আবারও সাইকেলটা নিয়ে হামিদ ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এবং দুপুর ঘনাঘন হামিদ ভাইয়ের বাড়িতে গেছি। যাই দেখি উনি পুষ্কুনিতে মাছ ধরতেছে। উনি তো আমার দেখে অবাক, কী ব্যাপার মুক্তার ভাই আপনি? আমি বললাম, ভাই একটু উঠে আসেন, কথা আছে। তো উনি পুষ্কুনি থেকে উঠে আসছে ভিজা শরীর। আমারে বলে, কি কোনো জরুরি কথা? আমি বললাম, মাছ কি ধরা হয়েছে? বলে, হ্যাঁ মোটামুটি ধরছি। আমি তাইলে আপনি একটু ডুব দিয়া ফ্রেশ হয়ে আসেন, আপনার সঙ্গে কথা বলবো। উনি বলে, ঘরে চলেন। আমার ঘরে নিয়ে বসাইলো। সে গোসল করে প্রায় বেশ খানিকটা পরে বেরিয়ে এসে বলে যে, মুক্তার ভাই একটা কাজ করেন, আমি তো ভাত খাবো, চলেন দুজনে মিলে ভাত খাই, তারপরে গল্প করি। আমি বললাম যে, না ভাই, ভাত খাবো না। তা উনি চড়াচড়ি করতেছে। তারপরে তাদের ঘরে ডাল, আলু ভর্তা, মাছ ভাজি এবং মোটামুটি আরও কয়েকটা আইটেম ছিল, তা দিয়ে পেট ভরিয়ে ভাত খাইলাম। দুজনে মিলে ভাত খাইলাম। এই হামিদ ভাইয়ের সাথে আমার সম্পর্কটা অতটা ভালো আগে ছিল না। বিভিন্ন জায়গায় আমিও ফুটবলে যেতাম, উনিও যাইতো, একজন আরেকজনকে চিনতাম, অতটুকুই। কিন্তু তা নয় যে আমাদের মাঝে কোনো গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।
তো এরকম খাওয়া দাওয়া শেষ করে তখন দুজনে মিলেই ওনাদের বাড়ির সামনে একটা বসার জায়গা আছে, তখন একেবারে পরন্ত বিকেল এমন একটা অবস্থায় ওইখানে গিয়ে বসছি। বসার পরে উনি আমারে বলে যে কী ব্যাপার মুক্তার ভাই, কালকে ফুটবল খেলে গেলেন, আজকে আবার দুপুরে চলে আসছেন, ঘটনা কি, কোনো সমস্যা? আমি বললাম ভাই কী যে বলবো, আসলে বলতেও লজ্জা লাগে, না বলেও পারতেছি না। পরে বলে ঠিক আছে বলেন, এত ইয়ে করে লাভ নাই, বনিতা করে লাভ নাই, বলেন। আমি বললাম ভাই আমি তো আপনাদের পাড়ার এক মেয়ের প্রেমে পড়ছি। উনি হাসি দিয়ে বলতেছে যে কি? আমি বললাম কি আর হবে, কালকে যার নাম বলছিলাম। এটা বলাতেই উনি আমার দিকে একটু ভয়ানক নজরে তাকায়, তাকিয়ে বলতেছে আপনি কি দীপার কথা বলতেছেন? আমি বললাম হ্যাঁ আমি দীপার কথাই বলতেছি। পরে বলে ভাই আমি তো কালকে আপনাকে বুঝাইলাম, এতভাবে বুঝিয়ে বললাম যে আপনি দীপার সম্বন্ধে জানতে চাইেন না, এবং মানে দীপার সম্বন্ধে জানতে চাইলে মানে দীপার সম্বন্ধে জানলে আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন না। আমি তো আপনাকে বারবার মানা করেছিলাম, এরপরও আপনি আজকে আবারও দীপার সম্বন্ধে জানতে আসছেন। আমি বললাম ভাই দেখেন, আপনি কালকে আমাকে যেটা বলছেন এটা আসলে আমি আমার মনকে বুঝাইতে পারি নাই, এবং এইটাই কি কোনো বিশ্বাসের কথা যে একটা মেয়ের বাবা জিন, এটা কেউ কখনো বিশ্বাস করবে? পরে বলতেছে যে ভাই দেখেন আপনি তাহলে আপনি যেহেতু এতই শুনতেছেন আমি আপনাকে বলি, এবার আপনি শোনেন। এই মেয়েটা হওয়ার আগেই তার বাবা মারা যায় এবং মেয়েটার যমজ হয়, ওর সঙ্গে ওর আরেকটা বোন হয়, ওই বোনটা মৃত এবং এই মেয়েটা জীবিত থাকে। যাই হোক, তখন রীতিমতো অনেকের মনে প্রশ্ন জাগে যে মেয়ের বাবা তো মারা গেল, মানে এই মহিলার স্বামী তো মারা গেল অনেক মাস আগে, কিন্তু স্বামী মারা যাওয়ার পরে এই মহিলার ঘরে এই সন্তান কিভাবে হলো, এই যমজ মেয়ে কিভাবে হলো? এটা অবশ্যই অবৈধ সন্তান, এটা অনেকে বলা বলি করতো। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে এইটা অবৈধ সন্তান যে বলতো, মানে তাদের পাড়ার আমাদের পাড়ার যেই বলতো যে এরা অবৈধ সন্তান, এটা অবৈধ সন্তান, তারই বড় ধরনের ক্ষতি হয়ে যেত। ধরেন তার রোগ হয়ে যেত, অসুস্থ হয়ে যেত, অথবা তার কোনো না কোনো একটা মানে মারাত্মক ক্ষতি হইতো। মানে যখনই এই মহিলার সম্বন্ধে বাজে কথা বলা হবে, বাজে মন্তব্য করা হবে, বাজে পরামর্শ করা হবে, তখনই ধরেন একটা বড় ধরনের সমস্যা দেখা দেয়। আমি তো অবাক হয়ে গেলাম ভাই। তারপর বলে যে তারপর আর কি, কেউ ওই মহিলাকে নিয়ে কোনো বাজে কথা বলে না, খারাপ কথা বলে না, এবং সবাই তখন মেনে নিয়েছে এটা আসলেই বৈধ সন্তান। এখানে আরেকটা কথা বলে রাখি, দীপার বাবা যখন মারা যায় তখন থেকে দীপার মায়ের চলাফেরা একটু অন্যরকম হয়ে যায়। স্বাভাবিক নারীদের মতো ওনার চলাফেরা ছিল না, উনি ভীষণ রকমের পর্দা করত এবং সারা রাত ভর উনি জিকির আজকার করতো, দিনই কথাবার্তা মানে দিনের পথে চলতো। এবং এক কথায় বলতে গেলে তার স্বামী মারা যাওয়ার পরে তার পরিবারটা কে চালাতো সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এবং এখনও যখন দীপার মাকে প্রশ্ন করা হয় আপনার ঘরে চাউল কোত্থেকে আসতো, ডাল আসতো কোত্থেকে, আপনি মানে কোত্থেকে খাবার খাইতেন, আপনার স্বামী তো মারা গেছে, এই ইনকাম মানে আপনি এগুলো কোথায় পাইতেন? তো দীপার মা এখনও সব প্রশ্ন করলে তিনি প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না। তো সাধারণত যখনই ওই মহিলার সঙ্গে কেউ খারাপ কথা বলে বা মহিলাকে নিয়ে বাজে মন্তব্য করে, তখনই যেহেতু তার বড় ধরনের কোনো সমস্যা হয়ে যাচ্ছে, তাহলে সবাই তখন মনে মনে চিন্তা করেই নেয় যে দীপার মায়ের সঙ্গে কোনো জিনের সম্পর্ক ছিল। এবং দীপাও দেখতে ওর মায়ের মতো হয়নি, ওর বাবার মতোও হয়নি। দীপার চেহারাও সম্পূর্ণ অলৌকিক, মানে দেখতে অনেকটা পরীদের মতো। তার মানে হচ্ছে ওই দীপা পরীর মানে পরী এবং ওর বাবা ছিল জিন, এটি আমাদের গ্রামের মানুষ বলা বলি করে। আমি তখন বললাম ভাই গ্রামের কথা বাদ দেন, আপনি কি বিশ্বাস করেন যে কোনো মানুষের ঘরে পরী জন্মাতে পারে? উনি তখন বলে ভাই দেখেন আসলে সায়েন্সের দিক থেকে তো এটা কখনোই বিশ্বাস করার কথা না, আর এটা আমরা বিশ্বাস করিও না, কিন্তু অবিশ্বাস করারও কোনো উপায় নেই। অবিশ্বাস করলেই আমাদের ক্ষতি হয়ে যায়, এজন্য আমরা অবিশ্বাসও করি না, আমরা বিশ্বাসের মাঝেই থাকি। তো ও এতটা সুন্দর এবং এতটাই মানে দেখতে এতটাই মায়াবী ওর চেহারা যে যে কেউ ওকে দেখলে তাকায় থাকবে, মানে ওর প্রতি মানে কি বলে ওর প্রেমে পড়ে যাবে। কিন্তু এরপরেও ও যখন পড়াশোনা করতে যায়, স্কুলে যায়, ওর দিকে কোনো ছেলেই চোখ তুলে তাকায় না এবং কেউ ওর সঙ্গে কথা বলতে সাহসও পায় না। ওকে দেখলে সবাই ভয় পায়। আর ও ওই দিন নাচ করছে ঠিক আছে, কিন্তু ও কিন্তু অনেক পর্দা করে, এবং ও যে নৃত্য করছে এটা কিন্তু ওর আম্মা জানে না, জানলে কিন্তু ওর অনেক ক্ষতি করতো। তো ও সবসময় অনেক পর্দা করে চলাফেরা করে, পর্দা ছাড়াও চলে না। আমি তখন বললাম ভাই আপনি যাই বলেন যেটাই বলেন, এতক্ষণ আমাকে যত জিনপরির গল্পেই আপনি শুনিয়েছেন, এই সব গল্পই আমি শুনেছি, সব গল্পে আমি আমলে নিয়েছি, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই এই দীপাকে আমার ভালো লাগছে, আমি দীপাকে বিয়ে করতে চাই। উনি তখন বলে যে ভাই আপনি মরছেন, দীপার প্রেমে যে পড়ছে তার জীবন শেষ, আপনি আসলেই মানে নিজের পাপ কাঁধে নিতেছেন, তো এটা ভালো হচ্ছে না। আমি বলি এরপরও আপনি যেহেতু করবেন তাহলে তো ভাই আমার করার কিছু নেই। আমি তখন বললাম যে ভাই তাহলে আপনি আমাকে সাহায্য করবেন, আপনার মাধ্যমে আমি ওকে প্রেমের প্রস্তাব দিতে চাই। উনি আমাকে বলে ভাই আপনার পায়েও ধরি, মাপও চাই, আপনি আমার বন্ধু মানুষ আছেন, আমার বাড়িতে আসছেন, একবেলা খাবার খাইছেন, আল্লাহর হস্তে বিদায় হন,
এই সমস্ত কাজ আমি কখনো করতে পারবো না। দীপার কাছে প্রেমের চিঠি লেখা আর নিজের ঘরে আজরাইলকে ইনভাইট করার মাঝে কোনো পার্থক্য নাই ভাই। আমি নিজের ঘরে আজরাইলকে ইনভাইট করতে পারবো না। আপনি দীপার সঙ্গে প্রেম করেন, মরেন, যাই করেন তা আপনার বিষয়। আমি ভাই এই বিষয় নিয়ে আর কোনো কথা বলতে চাই না। এবং উনি দেখা গেল যে মোটামুটি প্রায় অনেকটা ভয় পেয়ে গেছে, এবং ভয় পেয়ে উনি এখান থেকে তাড়াতাড়ি করে আমাকে স্কিপ করে উনি চলে গেল। তো হামিদ ভাই চলে যাওয়ার পরে আমি তখন চিন্তা করলাম যে কি করা যায়। অনেকক্ষণ ধরে ওদের ওখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকার পরে আমি তখন আবারও চলে আসছি বাজারে। এভাবেই 2 থেকে 3 দিনের মতো কেটে গেল। ওই গ্রামের আর কারোর সঙ্গে আমার খুব ভালো কোনো সম্পর্ক নাই, এবং গ্রামের অন্য কাউকে আমি আর এভাবেই চিনিও না। সুতরাং দীপার সঙ্গে আমার রিলেশন করাটা তখন খুব কঠিন হয়ে যাচ্ছিল। পরে চিন্তা করলাম দীপা যে স্কুলে পড়াশোনা করতো, আমি সেই স্কুলের সামনে গিয়ে ঘটক ছাড়াই আমি দীপার সঙ্গে প্রেম করব। মানে আমি দীপাকে সরাসরি প্রেমের প্রস্তাব দিব, সরাসরি প্রেমের প্রস্তাব দিয়ে আমি দীপার সঙ্গে প্রেম করব। আমি এখানে কোনো ভায়া রাখবো না। মানে যদি ভায়া না রাখি তাহলে তো আর কোনো সমস্যা নাই। এই চিন্তা ভাবনা করে আমি করলাম কি, এর পরের দিনে ও যে স্কুলে পড়তো সকালবেলা গিয়ে ওই স্কুলের সামনে আড়ি পেতে দাঁড়াইছি যে ওরে দেখবো, আমি ওর সঙ্গে কথা বলবো। কিন্তু ভাই সব মেয়েরা ওই সময় কিন্তু আসলে এত মেয়েরা স্কুলে পড়াশোনা করতো না, মানে স্টুডেন্ট এত বেশি ছিল না, ছেলেমেয়েরা এত বেশি ছিল না। এখন তো ধরেন আপনার এ ক, বি ক, সি ক এরকম প্রচুর পরিমাণের মানে বাচ্চা কাচ্চা হয়ে গেছে স্কুলে, বাট আগে স্কুলে এত বাচ্চারা ছিল না। তো দাঁড়াইছিলাম, দাঁড়ায় থাকার পর আমি ওরে দেখতে পাইনি। ও স্কুলে ঢুকছে, আবার স্কুল থেকে বেরোইছে, এবং ওদের বাড়ির সামনেও দাঁড়াইছি। এভাবে 2 দিন ধরে আমি স্কুলের সামনে ঘোরাফেরা করি, ওর সঙ্গে আমার 2 দিন ধরে কোনো দেখা নাই। তো 2 দিন ধরে যখন দেখা না থাকার পরে আমি 3 দিনের দিন হামিদ ভাইরা আবারও ধরলাম। ও হামিদ ভাই, আমি তো ভাই 2 দিন ধরে ওর স্কুলের সামনে ঘুরতেছি, ভাই আমি তোর সঙ্গে একটু কথা বলতে পারি না। উনি বলে, ভাই ও সবসময় কালো বোরকা পরে যায়, এবং আপনি হচ্ছে এরকম কালো বোরকা পরে যায়, কিন্তু ভাই আমি আপনাকে কোনো সাহায্য করতে পারি না। উনি বরাবরই খুব ভয় পাইতেছে। যাই হোক, আমি তো একটা ইনফরমেশন পাইলাম যে ও কালো বোরকা পরে যায়। এর পরের দিনে যখন স্কুলের সামনে গিয়ে দাঁড়াইলাম, স্কুল ছুটি হলো বিকেলবেলা, এই দীপাদের বাড়ির থেকে মোটামুটি ওদের বাড়ির দিকে ঢুকার যে রাস্তা, ওই রাস্তার মুখে সাইকেল নিয়ে দাঁড়ায় আছি। তো দাঁড়াই থাকার পরে দেখলাম ঠিকই কালো বোরকা পরিহিত অবস্থায় একটা মেয়ে, আর স্কুল ড্রেস পরা অবস্থায় 2টা মেয়ে, টোটাল 3টা মেয়ে এই দীপাদের বাড়ির পথে দিয়ে হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছে। তখন একেবারে বিকেল হয়ে গেছে, মানে 4টা বেজে গেছে স্কুল ছুটি হওয়ার পরে। ওই জায়গায় গিয়ে আমি তখন ওরে বললাম যে এখানে কি দীপা আসো? এটা বলার পরও তখন দাঁড়িয়ে যায়, এবং দাঁড়িয়ে যাওয়ার পরে বলে, ভালো আছেন আপনি? ও নিজ থেকেই কথা বলে। আর ও আমাকে চিনতে পারছে, কারণ ওখানে যে আমাকে পুরস্কার দেওয়া হয়েছে, আমি 2টা গোল করছি, তো মোটামুটি হয়তো মতো আমাকে চিনে। পরে আমি বললাম যে জি ভালো আছি, তুমি আমাকে চিনছো? বলে হ্যাঁ চিনছি, আমি তো আপনার ফুটবল খেলা দেখছি, আপনি অনেক ভালো ফুটবল খেলেন। পরে আমি বললাম তুমিও কিন্তু অনেক ভালো নৃত্য করো, অনেক ভালো নাচো। পরে বলে, মা এই কথা বললেন না, আমার আম্মা যদি জানতে পারে আমাকে জবাই দিয়ে দিবে। আমি বললাম তোমার আব্বু নেই? বলে না আমার আব্বু নেই। আমি বললাম তোমার আম্মু কী করে? বলে এমনি হাতের কাজ টাজ করে আর বাসায় থাকে। আমি তখন বললাম যে তুমি বোরকা পরে স্কুলে যাও কেন? সবাই তো স্কুল ড্রেস পরে যায়, তুমি কেন বোরকা পরে যাও? বলে আমার মায়ের আদেশ যে আমাকে বোরকা পরে যেতে হবে, তাই তো আমি বোরকা পরে যাই। আমি বললাম দীপা একটা কথা জিজ্ঞেস করবো তোমাকে? বলে হ্যাঁ করেন। আমি বললাম সবাই বলা বলি করে তোমার বাবা নাকি জিন, এটা কি সত্যি? এইটা বলা মাত্রই না মেয়েটা মুখটা অনেকটা কালো করে ফেলে, মানে মুখটা অনেক মলিন করে ফেলে, এবং পরে বলে আচ্ছা ঠিক আছে আমি চলে যাই। এইটা বললো তখন চলে গেছে, মানে বাড়ির দিকে চলে যাচ্ছে, আমার সঙ্গে আর কথাই বলে না। মানে এইটা প্রশ্ন করার পরে আর কোনো কথা বলে নাই। আমি বাড়িতে চলে আসছি, আসার পরে এর পরের দিন সকাল সকাল আবারও এই সেম জায়গায় গিয়ে দাঁড়ায় আছি। ওই দিনও স্কুলে যাওয়ার জন্য বেরোইছে, বেরোয়ার পর আমি ওর সঙ্গে কথা বলার চেষ্টা করছি, ওই দিনও আমার সঙ্গে কথা বলে নাই। তো যখনই ওই দিনই স্কুল থেকে বের হবে বিকেলে আমি আবারও সেম জায়গায় দাঁড়ায় আছি। মানে তখন আমার ডিউটি হচ্ছে ওই স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকা, এটাই আমার চাকরি। সকাল থেকে রাত অবধি একটাই ডিউটি, স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকা, ওই স্কুলে যাওয়ার সময় ওর সঙ্গে কথা বলা, এবং স্কুল থেকে ফেরার সময় ওর সঙ্গে কথা বলা, এটাই আমার চাকরি, এছাড়া আমার আর কিছুই নেই। তো ওখানে গিয়ে দাঁড়াইলাম, এবং যখন ও ব্যাক করতেছে স্কুল থেকে ফেরার পথে, আমি তখন সেখানে গিয়ে ওর সামনে হাত দিয়ে ওকে দাঁড়া করাইছি। পরে দাঁড়াইছি, বলতেছে যে আপনি আমার পথের মধ্যে এভাবে দাঁড়িয়েছেন কেন? এটা কি ভালো হচ্ছে? আমি কিন্তু ঘরে গিয়ে আমার আম্মুর কাছে বিচার দিব। আমি বললাম তোমার আম্মুর কাছে বিচার দিলে হয়তো তোমার আম্মু তোমাদের গ্রাম থেকে লোক পাঠাবে, এবং তোমাদের গ্রামের লোকের এসে আমাকে পিটাবে, আমাকে মারবে, এতে কি তুমি খুশি হবা? ও তখন বলে আপনি এরকম করতেছেন কেন, আর আপনি এরকম কথা বলতেছেন কেন? আমি বললাম দীপা দেখো, আমি না ওইসব ঘটক সটকে বিশ্বাস তো না, আমি ডাইরেক্ট বলা মানুষ, এবং তুমি তো দেখেছো আমি ভালো ফুটবল খেলি, আমি একজন ভালো ফুটবলার, সুতরাং আমি ফুটবলের মতো করেই জীবনটাকে দেখি। আমি দেখো আসলে কোনো ভায়াটায়া ধরতে চাই না, আমি বেশ কয়েকদিন ধরে আসলে তোমাদের পাড়াতে ঘুরতেছি, হাঁটতেছি, এটা সেটা করতেছি,
এখন মূল কথা হচ্ছে কি দীপা, তোমাকে আমার ভাল লাগছে, আমি তোমার সঙ্গে একটা সম্পর্কে জড়াতে চাই। এটা বলার পরেই ও তখন একটা হাসি দিল, মানে একটা হাসির শব্দ আমি বোরকার ভিতর থেকে শুনতে পেলাম। এবং হাসি দেওয়ার পরে বলে, আপনি কালকে কি বলছিলেন, আপনার মনে আছে? আমি বললাম, কি বলছিলাম? বলে, আপনি বলেন নাই যে আমার বাবা জিন? আমি বললাম, হ্যাঁ তা তো বলেছিলাম। ও বলে, তাহলে জেনে শুনে একটা জিনের মেয়ের সঙ্গে প্রেম করবেন? আমি বলি, এটা তো আসলে আমি বিশ্বাস করি না যে একটা মানুষের বাবা জিন হতে পারে। ও তখন বলে, যদি বিশ্বাস না করে থাকেন আজকে থেকে বিশ্বাস করেন, আমার বাবা আসলে একটা জিন, আর আমার সঙ্গে যদি আপনি থাকেন তাহলে আপনি মারা পড়বেন। এখনও সময় আছে, মায়ের ছেলে মায়ের বুকে ফিরে যান, এই সমস্ত রিস্ক নিয়েন না, আর এই সমস্ত উল্টাপাল্টা কথা বললেন না। আমি বললাম, দীপা তুমি যদি জিনের মেয়ে হয়েও থাকো তারপরেও আমি তোমাকে পছন্দ করি, আমি তোমার সাথে সম্পর্ক করব। তো সেদিনও তার সঙ্গে আমার মোটামুটি অনেকটা দস্তাদস্তি হলো, মানে কথা বলার চেষ্টা করলাম, ও আর কথা বললো না। এবং এভাবে প্রায় প্রতিনিয়তই আমি ওকে বিরক্ত করে যাচ্ছি। স্কুলে যাওয়ার সময় বিরক্ত করতেছি, স্কুল থেকে আসার পথে বিরক্ত করতেছি। এভাবে বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরেই একদিন হঠাৎ করে আমার বাড়িতে তখন বিচার আসে। সম্ভবত ওর পরিবার থেকে বা ওর কারো থেকেই সম্ভবত বিচার দেওয়া হয়েছে। আমার আব্বার গানে তখন একটা বিচার আসে। আসার পর আব্বা তখন আমাকে ডাকে, রাতের বেলা আমাকে ডাকে আমাকে জিজ্ঞেস করে যে আমি সে জায়গায় যাই কি না। না, আমি তো আসলে আর মিথ্যে বলবো না, কারণ যেহেতু আব্বা জেনেই গেছে, আব্বার কাছে তো আর মিথ্যে বলে কোনো লাভ নাই। আমি তখন আব্বার কাছে অকপটে স্বীকার করলাম যে হ্যাঁ, আমি সেই জায়গায় যাইতাম এবং সেই স্কুলের একটা মেয়ের আমার ভাল লাগে। আমার আব্বা তখন খুব ধমক দিল। তখন কিন্তু ধরেন আমার বড় দুই বোনের বিয়ে হয়েছে, কিন্তু আমার বড় ভাইয়ের এখনও বিয়ে হয়নি। বড় ভাইয়া পড়াশোনা করে এবং পড়াশোনার পাশাপাশি চাকরি করে। আব্বা মোটামুটি খুব রেগে গেল আমার সঙ্গে, মানে অনেক খারাপ ব্যবহার করলো এবং করে বলতেছে, তুই কীভাবে এটা করতে পারলি? তোর বিবেক কি একটা আবার বাধা দিল না? তোর পড়াশোনা নাই, মানে কোনো কিছুই নাই। তোর আমি একটু দোকানে বসাইছি, সকাল থেকে রাত পর্যন্ত একটু দোকানে বসবি, আমার দোকানটা চালাইলে আমার 2 টাকা ইনকাম হবে। এইটা না করে তুই সকালবেলা যাস ওই মেয়ের স্কুলের সামনে, আবার বিকেলবেলা এই মেয়েকে উত্তপ্ত করিস। আমার কাছে বিচার আসছে, যদি এবার ওই এলাকায় যাস তাহলে তারা তোরে ধরে তোর হাড়গোড় সব ভেঙে দেবে। আমি কিন্তু কিছু করতে পারবো না, আমি এখনই বলে দিচ্ছি। আমি তখন আব্বারে বললাম যে আব্বা একটা কাজ করেন না, আপনি মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠান। আমার আব্বা বলে, আর কোনো উল্টাপাল্টা কাজ করিস না, ওইদিকে যাইস না, এবং তারা সত্যি অনেক ক্ষেপে আছে, তোর যদি সেই এলাকাতে পায় তাহলে তোরে মারবে। তা আমি তো আব্বার কথা শুনলাম না। আব্বা আমাকে রাতের বেলায় বকাঝকা দিল, বুঝাইলো। আমি পরের দিন সকালে আবার যেই লাও সেই কদু, আমি আবার ওই রাস্তার মোড়ে গিয়ে দাঁড়ায় আছি। তো ওই দিন মেয়েটা বের হয় না স্কুল থেকে। স্কুলে যাওয়ার পথে ওই বাড়ি থেকে কয়েকটা মুরব্বি বের হয়েছে, এবং কয়েকটা মুরব্বি বের হয়ে যখন আমার দিকে আসতেছিল, আমি তাড়াতাড়ি সাইকেলটা নিয়ে আর টাইনে চলে আসতেছে। ওরা পিছন থেকে ডাকতেছে, ওই দাঁড়া দাঁড়া দাঁড়া। আমি দাঁড়াইলাম না, আমি সাইকেল নিয়ে টাইনে চলে আসতেছি। তো আসার পর আমি আর ভয়ে তার স্কুলের দিকে যাই না, ওই এলাকার দিকে যাই না, কারণ সেদিকে গেলেই তো আমাকে ধরবে বা আমাকে মারবে। আমি সে এলাকায় যাই না। না যাওয়ার পরে আমি চিন্তা করলাম যে কি করা যায়, কিভাবে তারা পাওয়া যায়। হঠাৎ করে মাথায় একটা আইডিয়া আসলো, কালো জাদু। ব্ল্যাক ম্যাজিক করে তো ভালোবাসা মানুষকে বশে আনা যায়। আমি চিন্তা করলাম যে আমি এই দীপার জন্য কালো জাদু করব, ওকে ব্ল্যাক ম্যাজিক করব, এবং ব্ল্যাক ম্যাজিক করে আমাকে আমার আয়ত্তে নিয়ে আসবো। এরকম চিন্তাভাবনা করে মানে মোটামুটি প্রিপারেশন নিয়েই নিয়েছি যে আমি কালো জাদুই করব, কারণ কালো জাদু ছাড়া আমার কাছে আর কোনো পথ খোলা নেই, কালো জাদুই করা লাগবে। তো পরে আমি আমাদের এলাকা থেকেই বেশ দূরের একটা হুজুর আছে, উনি একজন মসজিদের ইমাম, এবং উনি মোটামুটি আবার এই জিনিসগুলো ভালো করে, কালো জাদু, জাদু করা, জাদু কাটা, এই সমস্ত উনি করে। তো ওনার কাছে গিয়ে ওনার কাছে আমি যখন গেলাম, যাওয়ার পরে দুপুরবেলা গেছিলাম আপনার জোহরের নামাজের কিছুক্ষণ আগে। উনি আমাকে দেখে উনি জোহরের নামাজ পড়ছে। জোহরের নামাজ পড়ে উনি যখন ওনার রুমে ঢুকছে, আমি তখন পিছন থেকে গেছি। উনি আমাকে দেখে বলতেছে যে এখানে কেন আসছো? এই লোকটা খুব ওস্তাদি ছিল আর কি। আমি বললাম, হুজুর আপনার কাছে আসছি। বলে, যেই নিয়তে আমার কাছে আসছো তোমার নিয়ত ভালো না, যাও বাড়ি যাও। আমি বললাম, হুজুর। পরে বলে, কোনো কথা নাই, যে নিয়তে আসছো সে নিয়ত ভালো না, বাড়ি যাও। আর যে পথে তুমি হাঁটতেছো এই পথে প্রচণ্ড রকমের বাধা আছে, তোমার জীবন রিস্কে আছে, তুমি মারাও যেতে পারো। এখনও সময় আছে, সংশোধন হও, ভালো হও, এই পথ থেকে ফিরে আসো, যাও। মানে উনি আর আমার সঙ্গে কোনো কথা বললেন না, এবং আমি যথারীতি বাড়িতে চলে আসছি। এবং বাড়িতে আসার পরে প্রতিনিয়তই কান্নাকাটি করতাম, মনটা খারাপ হয়ে থাকতো। ওর সঙ্গে এত কিছু করতাম। সেই এলাকাতে তো আর যাইতে পারি না, ওই এলাকাতে যাওয়া আমার জন্য টোটালি নিষেধ, ওই এলাকাতে আর ঢুকতে পারি না। এরকম করতে করতে একটা সময় হলো কি, সেই এলাকাতে মানে এইভাবে প্রায় আপনার 2 থেকে 3 মাসের মতো কিন্তু কেটে যায়, এবং 2-3 মাস আমি আর সেই এলাকাতে যাইও নাই, এবং সেই এলাকার কারোর সঙ্গে আমার আর কোনো ওরকমভাবে যোগাযোগ নেই। 2 থেকে 3 মাস পরে তখন এই এলাকাতে মেলা বসে। ওই জায়গায় যে হিন্দু পাড়া আছে, হিন্দু পাড়ার মানুষরা বৈশাখী মেলায় বসে।
তো তখন বৈশাখী মেলা, তো সেখানে অনেক বড় একটা মেলার উৎসব হয়। এখানে একটা হিন্দু মন্দির আছে, একটা বিশাল বটগাছ আছে, এবং বটগাছ আর হিন্দু মন্দিরের সামনে তখন মেলাটা বসে। আমি তখন করলাম কি, ওই মেলা উপলক্ষে বিকালবেলা ওই মেলার উৎসব দেখার জন্য গেছিলাম। এনিওয়ে যেহেতু আমি আর যাইটাই না, আজকেও যে যাচ্ছি তাও ভয়ে ভয়ে আছি, না জানি কোনো একটা সমস্যা হয়, না জানি কিছু হয়, এরকম একটা অবস্থার মধ্যে। তাও মেলাতে গেছি। মেলাতে যাওয়ার পরেই ভাই জানি না যে কেন জানি মনের কাছে, মানে আমার কাছে মনে হলো মেলাতে অনেক চুরি বিক্রি হচ্ছে। আমি চিন্তা করলাম আমি চুরি কিনবো, মানে আমি এই দীপার জন্য চুরি কিনবো, যে দীপার সঙ্গে আমার কোনো কথা নাই, বার্তা নাই, কোনো প্রেম নাই, কোনো কিছুই নাই। আমি ওর জন্য অনেকগুলো চুরি কিনছি, মানে লাল চুরি কিনছি। এবং চুরিগুলো কেনার পরেই আস্তে আস্তে করে তখন সন্ধ্যা হয়ে আসতেছে, কারণ মেলাটা তো বসেই বিকেলবেলা, এবং মাগরিবের পরপরে কিন্তু মেলা শেষ হয়ে যায়। এরপরে হয়তো মানে অনেক জায়গায় থাকে, কিন্তু সেই জায়গার মধ্যে মেলা মাগরিবের পরে পুরোপুরিভাবে শেষ। মাগরিবের আজান দিয়ে দিবে, এবং একটা পর্যায়ে মাগরিবের আজান দিছে। আস্তে আস্তে করে মেলায় যে দোকানগুলো আছে, দোকানগুলো আস্তে আস্তে করে গোছাতে শুরু করেছে, ওরা সবাই চলে যাবে। তো এমন অবস্থায় আমি তখন চিন্তা করলাম যে সবাই তো চলে যাচ্ছে, আমি একটা কাজ করি, দেখি না দীপাদের বাড়ির দিকে যাই, ওর সঙ্গে দেখা হয় কিনা। যদি দেখা হয় তাহলে চুরিটা দিয়ে চলে আসবো। মানে মানে একটা মানে মনের ভিতরে একটা খায়েশ আর কি। এবার আস্তে আস্তে করে কী করলাম, ওর বাড়ির দিকে রওনা দিলাম, দীপাদের বাড়ির দিকে রওনা দিলাম। এবং রওনা দেওয়ার পরে দীপাদের ঘরের পিছনে একটা জায়গা আছে, মানে ঘরের পিছনে বলতে বাড়ির পূর্ব দিকে, মানে পূর্ব দিকে একটা জায়গা আছে, ওইখানে কয়েকটা ফুলের গাছ টাছ লাগানো আছে। তো ওই ঘটনাটা আমি পরে জানি যে জায়গাটা আসলে কিসের জায়গা, তখন কিন্তু আমি জানতাম না। ওই জায়গাটার মধ্যে গিয়ে তখন বসে আছি, ওর বাড়িটা দেখা যাচ্ছে, ওইটা যে ওর বাড়িটা দেখা যাচ্ছে। তখন আমি ওই জায়গার মধ্যে দাঁড়ায় আছি। কিছুক্ষণ পরেই আমি হঠাৎ করে খেয়াল করে দেখলাম ওই বাড়ির ভিতর থেকে আস্তে আস্তে করে কে যেন একজন বেরিয়ে আসতেছে। তো তখনও মাথার মধ্যে কোনো কিছু নাই যে জায়গাটা কোন জায়গায় দাঁড়ায় আছে, এটা কী জায়গা, এবং যে বেরিয়ে আসতেছে সে কে। এবং দেখলাম কি যে ওই বাড়ি থেকে বেরিয়ে একটা পুকুর পাড় আছে, পুকুর পাড় দিয়ে হাইটা ডিরেক্ট আমার কাছে চলে আসছে। বাড়ির সামনে থেকে আলো আসছে, এবং ওই আলোতে দেখা যাচ্ছে যে হেঁটে আসতেছে। আমি তখনও দাঁড়ায় আসছি, এবং আমার কাছে আসছে একটা লাল ওড়না পরিহিত অবস্থায়, খুব সুন্দর লাগতেছে, মানে দেখে মনে হচ্ছে অনেক সুন্দর, যা বলার মতো না, অনেক সুন্দর। তো এখানে আসার পরে আমি যেখানে দাঁড়ায় আছি, আমারে বলে যে এই জায়গা থেকে একটু সরে দাঁড়ান। ওই জায়গাটি একটু ফুলের মতো ছিল, চারপাশে একটু ফুলের গাছ টাছ আছে, এবং জায়গাটা খুব মানে অনেক সুন্দর আর কি, মানে জায়গাটা পরিষ্কার করে রাখা। কেন জায়গাটি এরকম সেটা কিন্তু ভাই আমি জানি না। তা আমাকে বলে যে জায়গাটা থেকে একটু সরে দাঁড়ান। পরে সরে দাঁড়াইছি, দাঁড়ানোর পর আমার বলতেছে চুরি আনছেন, দেন চুরি দেন। তখনও মাথার মধ্যে আসে না যে আরে আমি যে চুরি কিনলাম এটাও কেমনে জানলো। পরে আমি চুরিটা বের করছি, বের করে আমি ওর হাতে দিলাম। দেওয়ার পরে ও চুরিটা হাতে দিল, মানে দুইটা চুরি হাতে দিয়েছে, দিয়ে বলতেছে খুশি হয়েছেন? আমি বললাম হ্যাঁ খুশি হয়েছি। পরে বলে তাহলে এখন চলে যান। আমি বললাম চলে যাব, তবে একটা কথা দিলে খুশি হতাম। বলে কি কথা? আমি বললাম কালকে আবার আসবো। বলে আসবেন? আমি বললাম জি আসবো। বলে আইসেন। এটা বলে ও তখন হেঁটে চলে গেল বাড়ির দিকে। আমি আবারও হেঁটে আমার বাড়ির দিকে রওনা দিলাম। তখন চিন্তা করতেছিলাম যে আরে আল্লাহ, এটা কী ধরনের কথা, মানে ও কিভাবে জানলো আমি যে চুরি কিনলাম, আবার আইসিয়ে বলতেছে চুরি দেওয়ার জন্য, মানে বিষয়গুলো তখনও বুঝতে পারলাম না। তো যেভাবে হলো সেভাবেই তাকে চুরি পরাই দিলাম। এবং এরপরে আমি আবারও মানে প্রতিদিন মাগরিবের পরেই আমি সে জায়গায় সাইকেল নিয়ে চলে যেতাম, এবং ওইখানে একটা বাগানের মতো ছিল, ওই বাগানের পাশে দাঁড়ায় থাকতাম, এবং আমি দেখতাম ও বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসতো, এবং বেরিয়ে এসে আমার সঙ্গে এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ কথাবার্তা বলতো। এরকম কথাবার্তা বলতো, আমি তখন মানে ও যে কথাগুলো বলতো না, ওর কথাগুলো মাঝে কেমন জানি একটা মানে অগুছালো কথা ছিল। মানে কথার মধ্যে হয় না যে একটা মানুষ গুছিয়ে কথা বলা, অগুছালো কথা, মানে এই কথার সাথে ওই কথার কোনো মিল নেই, পুরো অগুছালো কথা। আমি তারে বলতাম যে আচ্ছা তুমি কিভাবে জানলা যে আমি তোমার জন্য চুরি নিয়ে আসছি? তুমি চুরি নেওয়ার জন্য আমার কাছে আসলা, আর তুমি কিভাবে জানলে যে আমি এখানে দাঁড়ায় আছি? মানে ওকে যখন কোনো প্রশ্ন করা হয় ও তখন এই প্রশ্নটা স্কিপ করে চলে যায়, আরেকটা কথা বলে, আর কথা বলার সময় ও প্রচুর পরিমাণের মাথা চুলকায়, এরকম করে মাথা চুলকায়, আর শুধু হাসে, মানে শুধু হাসে, এরকম করে কথাবার্তা বলে। আমি ওর যদি ধরতে যাই আমার কাছ থেকে একটু দূরে থাকে, মানে ধরতে দেয় না। এরকম করে ভাই প্রতিটা রাতেই মাগরিবের পরে আমি ফুলের বাগানে যাইতাম, ও আসতো, আমি ওর সঙ্গে কথা বলতাম, মানে দুজনের মাঝে তখন এক ধরনের প্রেম ভালোবাসা হয়ে যায়। মানে সত্যি কথা বলতে সেই সময়টাতে আমি তার প্রতি খুবই আকৃষ্ট হয়ে যাই, এক কথায় বলতে গেলে আমি তার প্রেমেই পড়ে যাই। সে আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি।
প্রতিদিন রাতের বেলায় সে এখানে আসে এবং আমি যাই, কিন্তু তার শরীরে আমাকে ধরতে দেয় না, শরীর স্পর্শ করতে দেয় না, কিন্তু আমার কাছ থেকে মোটামুটি একটু দূরে থাকে। এভাবে দীর্ঘদিন ধরে সম্পর্ক চলতেছিল এবং দীর্ঘদিন ধরে চলার পরে একদিন সে আমাকে বলতেছে যে আমারে বলে যে আপনার এখানে আইসেন না, আমি আর আপনার সঙ্গে দেখা করব না। হঠাৎ করে মানে ওর কিন্তু কথাবার্তার কোনো হুঁশ ছিল না ভাই, এক এক সময় এক এক কথা বলতো। আমি আগেই বলেছি যে কোনো গুছিয়ে কথা বলতো না, সাজিয়ে কথা বলতো না, এবং এই কথার সঙ্গে ওই কথার কোনো মিল ছিল না। পরে আমি বললাম যে কেন? পরে বলে আমি বাড়িতে থাকবো না, আপনি 2 দিন পরে আসেন। আমি 2 দিন আসতে পারবো না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি 2 দিন আসবো না, তা 2 দিন পরেই আসবো। এই কথা বলে আমি চলে আসছি। দেখেন আমি 2 দিন পরে আসবো বলছি এবং আমি ঠিক 2 দিন পরে আসছি। এবার 2 দিন পরে আমি যখন আসছি, আসার পরে দেখলাম কি ওদের বাড়ির মধ্যে ওদের বাড়িটা সাজাইতেছে, মানে বাড়ির সামনেটা সাজাইতেছে ফুল টুল দিয়া, এমনভাবে বাড়িটা সাজাইতেছে। তখন তো মাগরিবের সময়, মানে মাগরিবের ইয়েতে প্রচুর মানুষ বাড়ির ভিতরে, অনেক মানুষ হাঁটাচলা করতেছে, অনেক মানুষ চলাফেরা করতেছে। তখন আমার মনে প্রশ্ন থাকলো বিষয়টা কি, এই বাড়ির মধ্যে এত মানুষ ঘোরাফেরা করতেছে, মানে এক কথায় মনে হলো যেন বাড়িটাকে আপনার বিয়ের সাজে সাজানো হচ্ছে। তো আমি একটু অবাকই হয়ে গেলাম। আর সেখানে কিন্তু দীপাদের শুধু ঘর ছিল না, দীপাদের একটা ফ্যামিলি ছিল, ওখানে আরও 2-1টা ফ্যামিলি আছে, মানে আরও 2-1টা ঘর আছে। এখন এটা কি মানে শুধুমাত্র দীপাদের দীপাদের বাড়িতেই যেহেতু বিয়ে হচ্ছে, তাহলে আমি আসলে মানে ভাবলাম যে হয়তো অন্য কারো বিয়ে, এটা মনে করে আমি ওখানে দাঁড়ায় আছি, অনেকক্ষণ দাঁড়ায় আছি, কিন্তু সেদিন আরও আসে না। বহুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমি হঠাৎ করে সেই জায়গার মধ্যে একটা বাচ্চার কান্নার শব্দ শুনতে পাচ্ছি। মানে ওই জায়গাটার মধ্যে একটা বাচ্চার কান্নার শব্দ শুনতে পাচ্ছি, এবং ওই বাচ্চার কান্নার শব্দটা শোনার পরেই আমি একটু অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, এখানে বাচ্চা কান্না করতেছে কেন? আশেপাশে কোনো বাচ্চা কাচ্চা কাউকে দেখতেছি না, মানে কোনো বাচ্চা কাচ্চা আশেপাশে নাই, কিন্তু এই জায়গাটার মধ্যে বাচ্চা কান্না করতেছে। তো এরপরে আমি কী করলাম, এই জায়গার দিকে সরে একটু সাইডে আসছি, এবং সাইডে আসার পরেই একটা মুরব্বি তখন আসছে, একটা মুরব্বি ওদের বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসতেছে। বেরিয়ে আসার পরে মুরব্বিটা আমারে বলে যে এই তুমি কে, এখানে কি করো? আমি তখন বললাম, তখনও কিন্তু বাচ্চার কান্নার শব্দটা আমার কানে বাজতেছে। এটা মাগরিবের পরের কথা আমি বলতেছি, এবং জায়গাটা মোটামুটি একটু শুনশান, একটু নীরব। তো মুরব্বিটা আমারে বলতেছে, আমি মুরব্বিটারে বললাম যে কাকা, কোনো বাচ্চার কান্নার শব্দ শুনতেছেন? উনি আমারে বলে, বাচ্চার কান্নার শব্দ তো এখানে শোনাই যায়, তুমি এখানে দাঁড়ায় আছো কেন, কি তোমার মরার ভয় নাই? আমি বললাম যে মরার ভয় নেই মানে আপনি কি বলতেছেন? পরে বলে এই জায়গাটা ভালো না, এই জায়গা থেকে চলে যাও। আমি তখন বললাম জায়গাটা ভালো না, জায়গা থেকে চলে যাব মানে কি হয়েছে? পরে বলে এখানে একটা বাচ্চাকে দাফন করা হয়েছে, ওই বাচ্চাটা ছিল পরী। খেয়াল করে শুনবেন, বলতেছে এখানে একটা বাচ্চাকে দাফন করা হয়েছে, ওই বাচ্চাটা ছিল পরী, আর ওই বাচ্চাটা হলো দীপার বোন। এভাবে বলছে, এটা দীপার যমজ বোন, এটা ছিল পরী, এটাকে এখানে দাফন করা হয়েছে, এবং দীপার মা এই জায়গাটাতে ফুলের গাছ লাগিয়েছে এবং এটাকে তারা খুব যত্ন করে। এই জায়গাটার মধ্যে মাঝে মাঝে বাচ্চার কান্না শোনা যায়, এবং এটা খুবই ভয়ঙ্কর একটা জায়গা, তুমি জায়গায় দাঁড়ায় থাকো না, তুমি বাড়ি যাও। আমি তখন একটু অবাক হয়ে গেলাম, হায় বলে কি যে এইটা নাকি দীপার যমজ বোনকে এখানে মাটি দেওয়া হয়েছে, এবং এখানে মাঝে মাঝে বাচ্চার কান্নার শব্দ শুনতে পাওয়া যায়। মানে সব কিছু মিলে আমি একটু ভয় পেয়ে গেছি। তো তখনও বিয়ে কার সেটা জিজ্ঞেস না করি জায়গা থেকে তাড়াতাড়ি সরে গেলাম। সাইকেলটা নিয়ে অনেকটা মানে বাজারের কাছ পর্যন্ত চলে গেছে, যে হঠাৎ করে মনে হলো আমি যে চলে যাচ্ছি, বিয়েটা কার সেটা তো জানি না, মানে বিয়েটা কার সেটা তো জানতে হবে, বিয়েটা কার সেটা জানবো। সেখান থেকে ঘুরে আবার আসার পরে সে এলাকার কয়েকটা ছেলেকে জিজ্ঞেস করলাম যে ভাই, এই বাড়িতে যে বিয়ে হচ্ছে, বিয়েটা কার? তখন ওই ছেলেগুলো আমার বলতেছে যে এখানে দীপাপুর বিয়ে। যখন বললো দীপাপুর বিয়ে, আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়লো। হায় বলে কি দীপার বিয়ে? যেই দীপাকে আমি ভালোবাসি, যেই দীপার সম্বন্ধে দীপার সাথে আমার এত প্রেমের সম্পর্ক, এই দীপার বিয়ে? মানে আমি তখন আর মানতে পারতেছিলাম না, এবং না পাইরা ছেলেগুলোর জিজ্ঞেস করলাম তোমরা কি সত্যি বলতেছ? বলে হ্যাঁ সত্যি বলতেছি। এই করে আমি তখন ভিতরের দিকে যাব, এমন সময় দেখতেছি, মানে ভিতরের দিকে যাব বলতে সেই এরিয়াতে যাব, ওই সময় দেখতেছি সেই এলাকার একটা ছেলে। এবং এই ছেলেটা কোন ছেলে, যে আমাদেরকে দীপাদের বাড়ির ওইদিকে গেলে আমাকে দৌড়াইতো, মারার চেষ্টা করতো, ওই ছেলেটা। ওই আমারে দেখে বলতেছে, ওই দীপার বিয়ে তুই এখানে আসলি কেন রে? এটা বলে ধর বলে আমাকে তখন দৌড় এনে দিল। আমি তখন ওই জায়গার মধ্যে সাইকেলটা ফালাইয়া দিলাম, সাইকেলটা ওই জায়গার মধ্যে ফালাইয়া দিছি, দৌড়ে আমি তখন এই জমি দিয়া আমি তখন আরেকটা পারে গিয়ে উঠি, এবং আরেকটা পারে গিয়ে উঠি সেই জায়গার ভিতরে আমি তখন হাঁপাইতেছি, চিন্তা করতেছি দীপার বিয়ে হয়ে যাবে, এটা তো হতে পারে না। আমি দীপাকে ভালোবাসি, দীপার সঙ্গে আমার এত প্রেমের সম্পর্ক, আর সেই দীপার বিয়ে হয়ে যাবে? না, তা হতে পারে না। আমি যেভাবেই হোক দীপাকে উঠে নিয়ে আসবো। তো আমি তখন কান্না করতে করতে বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে ঘুমাইতে পারতেছি না। কিরে
আমিও আমার সঙ্গে চালাকি করলো, হঠাৎ করে বলতেছে ও 2 দিন বাড়ি থাকবে না, 2 দিন সমস্যা আছে, এটা ওইটা। তার মানে কি এই 2 দিনের মাঝে ওর বিয়ে হয়ে গেছে? মানে আমি আর কোনোভাবেই নিজের মনটারে বুঝাইতে পারতেছি না, মানে নিজের মনটাকে আর শান্ত করতে পারতেছি না। মানে এক কথায় আমি তখন পুরো পাগল হয়ে গেছি। ওর বিয়ে হয়ে যাবে এবং এটা তো আমি মানতে পারি না, এটা তো কোনোভাবেই আমার পক্ষে মানা সম্ভব না। আমি খুবই এক্সাইটেড হয়ে যাই। পরে সারাটা রাত কান্নাকাটি করছে, কান্নাকাটি করে মনটারে বুঝাইতে পারি না। টেনেসের বয়স তো, মনেরে মানাইতে পারি না। একটা পর্যায়ে করলাম কি, সকালবেলা আমি সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ আমার ভাগ্যে যা রাখছে তাই হবে। আমি ওর অন্য কারো ঘরে বউ সেজে যেতে দিব না, আমি ওর অন্য কারো ঘরে বউ সেজে যেতে দিব না। আমি যেভাবে হোক করে বিয়ে বাড়ি থেকে উঠে নিয়ে আসবো, এই পরিকল্পনা করে মানে সকালবেলা তখন বাড়ি থেকে রওনা দিছে। হয়তো আমি মরে যাব আজকে, নাহলে আমি দীপারে নিয়ে আসবো। আমি দীপার বিয়ে হয়ে যাবে, দীপা অন্য কারো বউ হয়ে যাবে, এইটা আমি কোনোভাবেই মানতে পারবো না, ওইটা আমি দিব না। সকালবেলা তখন ওর বাড়ির সামনে আসছি, বাড়ির সামনে আসার পরেই তখন তো ওর বিয়ে, ধরেন মানে বিয়ের আগে তো মানে বরযাত্রী আসার আগে তো এলাকার যে লোকেরা আছে তারা খাওয়া দাওয়া করে, এলাকার লোকজন তখন বিয়ে খাওয়ার জন্য যাচ্ছে, কেউ খাইতেছে কেউ আসতেছে, এমন অবস্থা। আমি ঢুকবো মানে স্টেজের কাছাকাছি গেছি, এমন সময় দেখলাম ওদের ওই পাড়ার ছেলেগুলা, যে ছেলেগুলো আমাকে আগেও দৌড়াইতো, ওইখান থেকে একটা ছেলে ধূপ করে এসে আমার হাত চেপে ধরে বসে, আমার হাত ধরে বসে। ধরার পরে আমার সাইডের মধ্যে নিয়ে যায়, নিয়ে গিয়ে আমার কয়েকটা ঘুষি টুসি দিয়ে ফেলে এবং ঘুষি টুসি দিয়ে আমাকে ওখানে মারার চেষ্টা করে। তখন কয়েকজন মুরব্বী আসে, কয়েকটা মুরব্বী আসে, মুরব্বীরা আসার পরেই কী হয়েছে এখানে, পরে বলতেছে ওই দীপারে বিরক্ত করতো, দীপারে ডিস্টার্ব করতো, আজকে দীপার বিয়ে, ওই বিয়ের মধ্যে আসছে মানে ঝামেলা করার জন্য। তা মুরব্বী লোকেরা বলতেছে তোমার বাড়ি কই? কিন্তু বলে যে আমার বাড়ি অমুক গ্রামে, আমার বাবার নাম বলি। তো আরেকটা বিষয় কি ভাই, অত্র এলাকাতে আমার বাবারই চিনে না এমন লোক কমই আছে। যেহেতু আমার বাবার চায়ের দোকান আছে, হোটেল আছে, তাহলে মোটামুটি এলাকার সবাই আমার আব্বাকে খুব ভালো করেই চিনে। তা আমি তখন বললাম যে অমুকের ছেলে। পরে বলতেছে তোমার আব্বা তো অনেক ভালো মানুষ এবং তোমার আব্বাকে আমরা সবাই চিনি, তা তুমি এখানে কেন আসছো? আজকে তো মেয়েটার বিয়ে, তা তুমি কী কারণে আসছো? আমি বললাম ওর তো বিয়ে সেটা আমি জানি, কিন্তু ওর বিয়েটা আমি আমার মন থেকে মানতে পারতেছি না। পরে সেখানকার লোকেরা বলে পাগলামি করো না, তুমি তোমার বাড়ি যাও, পাগলামি করো না, এই মেয়ের আজকে বিয়ে। তা আমি তখন যখন বললো যে এই মেয়ের আজকে বিয়ে, তুমি পাগলামি করো না, আমি তখন আর কোনো কথা বাড়াইলাম না এবং কথা না বাড়াইয়া আমি সেই জায়গার ভিতরে একেবারে নীরব বাক্যে তাকায় আসি। এবং মুরব্বীরা বললো ছেলেটারে ছেড়ে দে, ওরে মারিস না। আমার তখন ছেড়ে দিল এবং শুধু ছেড়ে দেয় না, ওরা আমার একদম রাস্তা পর্যন্ত আইনা দিছে যে তুই বাড়ির দিকে চলে যা। তো তখন চিন্তা করতেছি যে মানে তখন দুপুর হয়ে গেছে, মানে আপনার প্রায় 1:30 কি 2টার মতো বেঁচে গেছে। ওই জায়গার মধ্যে আসার পরে মনটারে কোনোভাবে বুঝাইতে পারি না, পরিবার তো আমার কোনো পক্ষেই নাই এবং আজকে ওর বিয়ে আমি কিছু করতে পারলাম না। এবং এই টেনশন, হিজিটেশন এবং ডিপ্রেশন থেকে আমি চিন্তা করলাম আমি সুইসাইড করব, মানে আমি আত্মহত্যা করব। তো আমার সামনেই তখন একটা ছাগল বাঁধা ছিল, মানে একটা ছাগল আছে, ওইটা বাঁধা, ওইটা বাইদা মানে রশিদা বাইদা রাখছে। আমি তখন করলাম কি, সেই জায়গার ভিতরে ওই ছাগলের রশিটা খুলে দিলাম, মানে ছাগলের মুক্ত করে দিলাম, করে দিয়ে এই ছাগলের যে রশিটা আছে সেই রশিটা দিয়ে ওই রাস্তার পাশ থেকে মোটামুটি খানিকটা দূরে একটা বনের মতো জায়গা আছে, মোটামুটি কিছুটা বনের মতো, আমি সেই জায়গার মধ্যে গেছি। জায়গার মধ্যে যাওয়ার পরে ওখানে একটা কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছের ভিতরে আমি তখন এই রশিটারে বাঁধতেছি, আমি আত্মহত্যা করব এই পরিকল্পনা করে আমি তখন এই রশিটা বাঁধতেছি। এখন রশি যখন ভাই আমি বাঁধতেছি, এই রশি বাঁধতেছি, উপরে নিচে করে রশি বাঁধতেছি এবং বাঁধার পরে রশিটা যখন আমি গলাতে দিলাম, এই রশি আমি গলাতে ঢুকাতে পারতেছি না। আমি বারবার চেষ্টা করতেছি গলাতে ঢুকানোর জন্য, এইটা আমি গলাতে ঢুকাতে পারি না এবং গলার মধ্যে একদম মানে ভিতরে পর্যন্ত নিয়ে যায়, ওখান থেকে মনে হয় টেনে বের করে ফেলে। হ্যাঁ, আমি গলার ভিতর পর্যন্ত নিয়ে যাই, ওখান থেকে মনে হয় কে জানে টেনে বের করে ফেলে, মানে আমি একদম গলার ভিতরে নিতে পারি না। ওই জায়গার ভিতরেই হঠাৎ করে কী হয় আমি জানি না, আমি অজ্ঞান হয়ে যাই, ওই রশি নিয়ে করতে করতে অজ্ঞান হয়ে যাই। এবং যখন আমার জ্ঞান ফিরে, আমি তখন থেকে মাগরিবের পর মানে অন্ধকার হয়ে গেছে, আমি আমার বাড়ির উঠানে এবং আমার বাড়িতে প্রচুর মানুষ, আমাদের বাড়িঘরে প্রচুর মানুষ, আমার নানু বাড়ি থেকে পর্যন্ত লোকেরা আসছে। আমি তখন অসুস্থ শরীর, আমার সঙ্গে একজন কবিরাজ বসে আছে, মানে যে বলে আর কি কবিরাজ, একজন ভালো মানের কবির, উনি বসে আছে। এবং ভালো মানের কবিরাজ বলতে ওই কবিরাজটা, যে কবিরাজের কাছে আমি কালো জাদু করার জন্য গেছিলাম, উনি। তা আমি তখন ওখানে বসছি, বসার পরে আমার আম্মা বলতেছে তোর শরীরটা কি দুর্বল লাগতেছে? আমি যে দুর্বল লাগতেছে। তখন দেখলাম আমার হাতের মধ্যে একটা তাবিজ বাঁধা, অনেক মানে সব বড় একটা তাবিজ, এটা হাতের মধ্যে বেঁধে রাখছে। শরীরটা খুব দুর্বল ভাই, মানে কথা বলতে পারতেছি না, শরীর নাড়াইতে পারতেছি না, এইরকম একটা অবস্থা। পরে আমাকে ধরাধরি করে ঘরের ভিতরে নিয়ে গেল, ঘরের দিকে নিয়ে গেছে, নিয়ে যে আম্মা বলতেছে তুই কি ঘুমাবি একটু? আমি বললাম মা আমার ভালো লাগতেছে না, আমার খুব খারাপ লাগতেছে, আমি একটু শুবো। আমি যে শুইছি, আমার আবারও ঘুম চলে আসছে। পুরো একদিন
অতিবাহিত হয়ে গেছে, আমার কোনো খবর নাই। মানে আমি ধরেন আপনার ঘুমাইছি সন্ধ্যার দিকে, এবং এর পরের দিন আমি প্রায় 2টার দিকে আমার ঘুম ভাঙছে। পুরো এক রাত এবং মানে পুরো হাফ একটা দিন চলে গেছে, আমি পুরো ঘুমিয়েছিলাম। পরে ঘুম থেকে উঠছি, উঠার পরে আমার আম্মা খাবার দিতেছে, খাবার দাবার খাইতেছে। মা পানি মাথার মধ্যে তেল আর পানি মিক্স করে দিতেছে। মারে বলতেছে, মা আমার কী হয়েছে, মা আমার কী হয়েছে, আমার একটু বলবা? মানে আমার তো শুধু মনে আছে আমি ফাঁসির রশিটা গলাতে ঢুকানোর চেষ্টা করতেছিলাম, রশিটা গলার মধ্যে ঢুকে না, এটুকু আমার মনে আছে, এরপর থেকে আর কিছু মনে নেই। আম্মারে বলতেছে, আম্মা কী হয়েছে, তুমি কি আমার একটু বলবা? আম্মা আমারে বলতেছে, তোরে পরিতে ধরছে, তোরে একটা পরি ধরছে, ওই পরিতে তোরে ধরছে, আমরা হুজুর আনছি, আইনা পরিটা সরাইছি এবং সরাইয়া তোর শরীরে তাবিজ পরাই দিছি। বাজান রে, এই তাবিজটা তুই আর কোনোদিনও খুলিস না, এবং এই তাবিজটা খুললে ওই পরিটা তোকে মেরে ফেলবে, এবং ওই পরিটা খুব খারাপ একটা পরি। পরে আমি কোনো কিছু বলি না, না বলার পরে ধরেন ওই দিনটাও কেটে গেল, ওই রাতটাও কেটে গেল। পরের দিন আমি তখন বের হয়ে আমি তখন এই দীপার খবর নিতে শুরু করি। জানতে পারি দীপাকে বিয়ে দেওয়া হয়েছে, এবং দীপারে যার কাছে বিয়ে দিছে সেই লোকটাও অনেক বড় লোক, এবং সব কিছু জানতে পারি ওর বিয়ে হয়ে গেছে। তো তখন আমি বুঝতে পারতেছিলাম না যে আমার সঙ্গে কি হয়েছিল এবং কেনই বা এত তাবিজ তোমার আমাকে পড়াইলো। এর একদিন কি 2 দিন পরে আমি ওই হুজুরের কাছে যাই, মানে যেই হুজুর আমাকে তাবিজ পড়াইছে ওই হুজুরের বাড়িতে যাই, এবং হুজুরের বাড়িতে যাওয়ার পরে আমি হুজুরকে ভালো করে ধরি। হুজুর অবশ্যই মানে বেপ্রয়োজনীয় কোনো কথাবার্তা বলে না, এবং খুবই নাম করা একজন কবিরাজ ছিলেন উনি। পরে ওনারা যে ধরে বলতেছি যে, দেখেন আপনি আমাকে যতই ঘৃণা করেন, অবহেলা করেন, অবজ্ঞা করেন, আমি আজকে আপনার কাছে আসছি, মেহেরবানি করে আজকে আপনি আমাকে খালি হাতে ফিরাই দিয়েন না, আমাকে সত্যি করে বলেন যে আমার সঙ্গে কি হয়েছে। তো উনি আমাকে বলে, তোমার সঙ্গে কি হয়েছে এটা আমার থেকে তো তুমিই ভালো জানো। আমি বলি, ঠিক আছে আমি জানি, তারপরও আপনার কাছ থেকে জানতে চাই যে আমার সঙ্গে কি হয়েছে, কেন আমার সঙ্গে এগুলো হয়েছে। পরে বলতেছে যে তোমাকে একটা পরী নজর দিয়েছে, এবং এই পরীটা ছিল খুব খারাপ জাতের একটা পরী, পরীটার নাম ছিল রানী। আমি বললাম, এই রানী? বলে হ্যাঁ। আমি বললাম, তাহলে আসলে কীভাবে আমার সাথে আসলো, যে যদি আমাকে একটু আপনি ডিটেলসে বলতেন। পরে তিনি আমাকে জানালো যে এই পরীটা মূলত ওই যে দীপা, উনি বললো যে দীপা এবং এই পরীটা একসাথেই জন্মগ্রহণ করে দীপার মায়ের পেট থেকে, এবং জন্মানোর পরে ওই পরীটা সঙ্গে সঙ্গে মারা যায়, মানে ওই বাচ্চাটা সঙ্গে সঙ্গে মারা যায়। মারা যাওয়ার পরে যে বাচ্চাটাকে যেখানে দাফন করা হয়েছিল, আমি সেই জায়গাটার মধ্যে একদিন সন্ধ্যার পরে গিয়ে দাঁড়িয়েছিলাম, এবং দাঁড়িয়ে থেকে আমি দীপার জন্য অপেক্ষা করতেছিলাম। তো ওই বাচ্চাটা তখন বড় হয়, মানে পরীটা বড় হয়, এবং সে তখন বুঝতে পারে যে আমি দীপার জন্য অপেক্ষা করতেছি, এবং একটা পর্যায়ে সে নিজেই দীপা সেজে আমার কাছে আসে। এবং দীপা সেজে আমার সঙ্গে কথাবার্তা বলে। তার মানে আমি যা কয়েকদিন কথা বলেছি, আমার যে প্রেমের একটা সময় ছিল, ওই সময়টা আমি যার সঙ্গে কথা বলেছি সে আসলে দীপা ছিল না, সে মূলত একটা পরী ছিল। আর এই পরীটাই ছিল দীপার আপন মানে বোন আর কি, এক মায়ের পেটের বোন, এরকমটাই উনি আমাকে বলল। তো উনি বলে, এগুলো আসলে অলৌকিক বিষয়, এটা স্বাভাবিকভাবে বোঝানো সম্ভব না, স্বাভাবিকভাবে তুমি বুঝবাও না। তো আমি তোমাকে একটা কথাই বলি যে তুমি এই পথ থেকে ফিরে আসো, এটা খুব ভয়ানক একটা পথ, এবং এতে তোমার জীবনে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। জীবনে যা কিছু হয়েছে এর থেকেও ভয়ঙ্কর কিছু তোমার জন্য অপেক্ষা করছে, সো তুমি এখান থেকে সম্পূর্ণভাবে সরে যাও। উনি যখন আমাকে এই কথাগুলো বললো, আমি ওনার এই কথাগুলো শুনলাম। শোনার পরে আমি বাড়িতে আসছি। বাড়িতে এসে চিন্তা করতেছি, সত্যি কি আমি যার সঙ্গে রাত জেগে কথা বলতাম, যার গলা ধরে আমি মানে যার সঙ্গে আমার এত প্রেম ছিল, ভালোবাসা ছিল, সে কি আদৌ কি মানুষ ছিল না? তাহলে কি সত্যি কি সে পরী ছিল? একটা পর্যায়ে আমি বিশ্বাস করতে শুরু করি, মানে নিজেও বিশ্বাস করি যে আসলেই সে পরী ছিল। কারণ কয়েকটা বিষয় আমার ভিতর তখন আসতো, যে প্রথমত আমি তার শরীর স্পর্শ করতে পারতাম না, সে আমার কাছ থেকে দূরে থাকতো, এবং দ্বিতীয় বিষয় হচ্ছে সে মানে সবসময় একটা মানে অন্যরকম একটা মোডে থাকতো, একটা প্রশ্ন করলে আরেকটা উত্তর দিত, এবং কারণে অকারণে হাসতো। আর সবচেয়ে বড় যে কথাটা সেটা হচ্ছে, আমি যে তার জন্য প্রথম দিন দেখা করার সময় চুরি নিয়ে গিয়েছিলাম, আমার পকেটে চুরি সে কীভাবে জানলো, এবং এসেই বা কেন আমার কাছে চুরি চাইলো। এই সব কিছু মিলে আমি তখন বুঝলাম যে এটা আসলে একটা পরী ছিল। তো পরী থাকলেও পরে আমি আর এই নিয়ে কোনো করি না, যে যাই হোক এটা আমার জীবনের একটা দুর্ভাগ্য। তার মানে দীপা তোর এই বিষয়ে কিছুই জানে না। এখন দীপার বিয়ে হওয়ার প্রায় 3 মাসের মাথায় এই যে আমার সঙ্গে যে ঘটনাগুলো ঘটলো বা যা হইলো, এর ঘটনার প্রায় 3 মাসের মাথায় হঠাৎ করে জানতে পারি যে দীপার ঘর ভেঙে গেছে। মানে যে লোকের সঙ্গে দীপার বিয়ে হয়েছে, বিয়ের 3 মাস পরে সেই লোক দীপাকে ডিভোর্স দিয়ে দিছে,
এবং ডিভোর্স দেওয়ারও কারণ হচ্ছে একটাই, দীপার সঙ্গে একটা অলৌকিক কোনো কিছু আছে, দীপার সঙ্গে জিন আছে, পরি আছে, সে লোক জানতে পারছে এবং কবিরাজ অনেক কথা লুকে ওই লোকের কাছে দীপাকে বিয়ে দিছে, মানে আপনার ওই যে ঘটক অনেক কিছু লুকে ওরে বিয়ে দিছে এবং বিয়ে হবার পরে বিভিন্ন রাতের বেলায় তিনি অলৌকিক কিছু দেখতে পারতো পরির সঙ্গে, মানে আপনার দীপার সঙ্গে। এগুলো দেখার পরে তার কাছে মনে হচ্ছে যে সে দীপার সঙ্গে সংসার করবে না এবং এরপরে সে দীপাকে ছেড়ে দেয়, মানে একবারে দীপাকে ডিভোর্স দিয়ে দেয়, তালাক দিয়ে দেয় এবং দীপা তখন তার বাড়িতে চলে আসে তার 3 মাস পরে। তো ও যখন চলে আসে তখন আর আমি এই বিষয়টা নিয়ে আর কোনো কথা বললাম না, বা ও চলে আসছে আমি তাতেও আর কোনো কিছু নেই। এরকম করে করে আমাদের একটা জমি আছে, মানে জমি বলতে এটা একটা আপনার জমি ছিল, পরে আমার আব্বা এটাতে পুষ্কুনি কাটে, মানে পুকুর কাটে, এটা আমাদের জমির মোটামুটি মাঝখানটাতে। এটার মধ্যে একদিন দুপুরবেলা আমি মাছ ধরতেছি, মাছ টাছ ধরে মাছ বাড়িতে আনতেছে আমি, আমার বড় ভাইয়া আর বড় বোনের হাজব্যান্ড দুলাভাই, আমরা 3 জনে মিলে মাছ ধরতেছি। ধরে দুপুরবেলা বাড়ির দিকে আসতেছি, এমন সময় দেখলাম কি একটা মেয়ে বোরকা পরিহিত অবস্থায়, আমি তো তারে আর চিনি না, তো মাছ নিয়ে আসতেছি, এমন সময় দাঁড়ায় বলতেছে যে মুক্তার ভাইয়া ভালো আছেন। এটা বলার পরে আমি সে জায়গার মধ্যে দাঁড়াইছি, তখন তো বড় মানে পরন্ত দুপুর, আর কেউ নাই, কিন্তু এখানেও কেউ নেই, আমি জাস্ট মাছ নিয়ে দাঁড়ায় আছি। এখন মেয়েটা করলো কি বোরকার মুখোশটা টান দিয়ে খোলার পরে আমি দেখলাম এটা দীপা। তুই সত্যি কথা বলতে কি আমি ভয় পেয়ে গেছি, এটা কি দীপা না পরি, আমি ভয় পেয়ে গেছি। যেহেতু আমার কাছে মাছ আছে, আমি অনেক সময় শুনেছিলাম যে মাছ থাকলে বা মিষ্টি থাকলে জিন বা পরীরা কাছে আসে এগুলো খাওয়ার জন্য, এগুলো নেওয়ার জন্য। তাহলে আমি চিন্তা করলাম যে আল্লাহ আল্লাহ, এটা তো মনে হয় পরি। মানে আমি তখন মাছগুলো ফালাই দিয়ে দিছি দৌড়ে এই পুকুর ঘাটে আবারও চলে আসছি। আসার পরে সে ওখান থেকে হেঁটে 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 আবারও আসছে পুকুর পাড়ে। তা এখানে আসার পরে আমি আর কারো কোনো কিছু বলতেছি না, সে আমার দিকে তাকে হাসতেছে আর বলতেছে কী ব্যাপার, দৌড় দিছেন কেন? তা আমার সাথে একটা ভাতিজা আছে, ভাতিজারা আমার দিকে তাকায়, ও একটু মানে কেমন কেমন তাকায় আছে। পরে আমি হঠাৎ করে ওর শরীরে ছায়ার দিকে তাকাইলাম। তো আমার একটা জিনিস তখন মনে হলো যে জিন বা পরি যারা, তাদের কোনো ছায়া থাকে না, মানে আমি যে দাঁড়ানোর পর যে আমাদের একটা বডির একটা সেতু থাকে, ওদের ওই বডির সেতুটা থাকে না, মানে ছায়া থাকে না। তো ওর দেখলাম ছায়া আছে, যেহেতু ছায়া আছে তাহলেও মানুষ। পরে আমি বলতেছি দৌড় দিলেন কেন? আমি বললাম এখানে তো আমার আব্বা আছে, মানে ভাইয়া আছে, সবাই আছে, তো এখানে কথা বলবো না, আপনি একটু সাইডে আসেন। তো এর পারেই হচ্ছে আপনার একটা বটগাছ আছে, ছোট একটা বটগাছের নিচে গিয়ে দাঁড়াইছি তখন দুপুরবেলা। দাঁড়ানোর পরও আমার বলতেছে কী হয়েছে আপনার, আপনি এরকম ভয় পাইতেছেন কেন? আমি বললাম ভয় পাইতেছি না, বলো তুমি কেমন আছো। পরে বলে জানেন তো আমার ঘটনা তো সবাই জানে এলাকাতে, এটা তো আর অজানা কিছুই নেই, আমার তো সংসার ভেঙে গেছে। আমি বললাম তোমার সংসার ভেঙে গেছে তার কারণ হচ্ছে তুমি অনেক প্রবলেমে পড়ছো, আর বড় কথা হচ্ছে, পরে বলে যে আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। ও নিজেই বলতেছে। আমি বললাম বলো। পরে বলে আপনি কি আমার বোনের সাথে প্রেম করছিলেন? মানে তোমার বোনকে? পরে বলে আমার বোনকে এটা কেউ না জানলেও আপনি কিন্তু জানেন। আমি বললাম দেখো দীপা, আমি তোমাদের এই কাহিনী টাহিনী বুঝি না, আমার এসব ভালো লাগে না, আমি চলে যাব। এগুলো আমি তখন স্কিপ করে তাকে চলে আসতেছি। পরে আমার হাতটা ধরে বলতেছে দাঁড়ান, আজ আপনাকে একটা প্রশ্ন করবো, আমাকে উত্তর দেওয়া লাগবে। আমি বললাম যে ঠিক আছে বলো কী প্রশ্ন। আমাকে বলতেছে আপনি কি সত্যি আমাকে ভালোবাসছিলেন, সত্যি কি আমাকে ভালোবাসতেন? আমি বললাম ভালো তো আমি অবশ্যই বাসতাম, কিন্তু তোমাকে ভালোবাসতে গিয়ে তো আমি পরীরে ভালোবেসে ফেলছি, এই পরী তো আমার জীবনে অনেক ক্ষতি করছে। ভাই তখনও আমাকে বলতেছে পরী আপনার জীবনে কোনো ক্ষতি করে নাই, বরং পরী আপনাকে মৃত্যুর হাত থেকে বাঁচাইছে। কথাগুলো একটার সাথে আরেকটা মানে আপনি মিলিয়ে দেখবেন, যে তখন আপনি বুঝতে পারবেন যে কী হচ্ছে। আমি বললাম পরী আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাইছে কিভাবে? পরে বলে ওই যে আপনি গলাতে ফাঁস দিতে গেছিলেন, পরী তো আপনাকে ফাঁস দিতে দেয় নাই, আপনাকে বাঁচাই দিছে। তখন আমি চিন্তা করতেছি রে, আমি গলাতে ফাঁস দিতে গেছিলাম, পরী আমাকে বাঁচাইছে। আবার ও এভাবেই বলতেছে যে আপনি গলার মধ্যে ফাঁসিটা বারবার ঢুকাইতেছিলেন, মানে রশিটা ঢুকাইতেছিলেন, পরীটা রশিটা ধরে রাখছে, আপনাকে রশিটা গলাতে দিতে দেয় নাই, তো সে আপনার উপকার করছে, আপনি কেন তাকে মানে খারাপ বলতেছেন? মানে ওই পরীটাকে খারাপ বলেও খেপে যাচ্ছে। মানে এখন ওইগুলো কীভাবে জানে যদি ওর সঙ্গে পরীর কোনো লিঙ্ক না থাকে? পরে আমি বললাম পরীটার সঙ্গে কি তোমার কোনো যোগাযোগ আছে? পরে বলে অনেক মাস ধরে নাই, মাঝে মাঝে হুটহাট করে যোগাযোগ করে। পরে আমি বললাম যে আসলে দেখো দীপা, আমি তোমাদের ওই কথাবার্তা কিছুই বুঝি না, এই কিছু আমার মাথায়ও ঢুকে না, আমি চলে যাব। পরে আমারে বলে যদি সত্যি আমাকে ভালোবাসেন তাহলে আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাইয়েন, আমি আপনাকে বিয়ে করার জন্য রাজি আছি। এটা বললো তখন হেঁটে চলে গেছে। আমি এর বিষয় নিয়ে কোনো কথা বলি না। বাড়িতে আসছি, বাড়িতে আসার পরে 1 দিন 2 দিন 3 দিন করে চিন্তা করতেছি যে আমার যে কথাটা বললো এই কথাটা আমি করবো কিনা, বা এটা করা ঠিক হবে কিনা, এরকম করে চিন্তা করতেছি। প্রায় 2-3 দিনের মতো তখন এভাবে কেটে গেল। কেটে যাওয়ার পরে তখন আমার বড় ভাই কিন্তু বিয়ে করে ফেলছে, মানে আমার যে বড় ভাই আছে, বড় ভাইয়ের তখন বিয়ে হয়ে গেছে।
তো চিন্তা করলাম ওই সময় থেকে তো আমার সিরিয়াল, মানে বিয়ের আমার সিরিয়াল। পরে আমার মানে বড় বোনের সাথে আমার সম্পর্কটা আবার খুব ভালো ছিল। তো একদিন আমি আমার বড় বোনরে তখন বিষয়টা জানাইলাম যে বড় আপু এমন এমন ঘটনা, আমি ওরে বিয়ে করতে চাই। এমনি আমার বড় বোন আমারে বলতেছে যে মেয়েটার অলরেডি একটা বিয়ে হয়েছে, ওই স্বামী তারে কেন রাখে নাই সেটা তো আগে শুনবি। মেয়েটার সঙ্গে একটা পরী আছে, ওই পরীটা মেয়ের সঙ্গে আছে, তার স্বামী দেখছে এবং দেখার পরে তার স্বামী তাকে ছেড়ে দিছে। তা এইরকম একটা বিবাহিত এবং যার মানে শারীরিকভাবে সমস্যা আছে, এরকম একটা মেয়েকে তুই কেন বিয়ে করবি? মেয়ের তো অভাব নাই, তুই অন্য কোনো মেয়েরই বিয়ে কর, এরেই কেন করতে হবে? আমি তখন আমার বোনেরে বললাম যে আপু দেখো, আমি ওরে পছন্দ করি, আমার ভালো লাগছে, আমি ওরে বিয়ে করতে চাই, আমি ওরে বিয়ে করব। তো আমি যেহেতু ধরেন ওই সময়টা তো অনেকটা ভালো হয়ে গেছি, পরিবারের কথা শুনতাম, আব্বার দোকানে বসতাম, ক্যাশে বসতাম, কাজকাম করতাম, আমার খুবই ভালো হয়ে গেছি। এবং আমি আমার বড় বোনকে কথাটা বলার পরে জানতে পারি আমার আব্বাও কিন্তু মূলত আমাকে বিয়ে করার জন্য বিভিন্ন জায়গায় মনে মনে মেয়ে খুঁজতেছিল, যে কোথাও ভালো মেয়ে পাইলে আমাকে বিয়ে করাবে। আব্বাও মনে মনে মেয়ে খুঁজতেছিল। এর ভিতরে আমি যখন এই আমার বড় বোনকে জানাইলাম, আমার বড় বোন তখন আব্বারে বলে, আব্বার সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। আব্বা বলতেছে যে তাই তো সমস্যা নেই, ও যদি বলে বিয়ে করবে, আর মেয়ে যদি আগে বিয়ে হয়ে থাকে আর মেয়ের সমস্যার কথা জানার পরে যদি বিয়ে করতে চায় তাহলে তো আমাদের সমস্যা নাই, এবং এই মেয়েরই বিয়ে করার জন্য অনেক ঝামেলা করছে, আমি তাহলে রাজি আছি। আমার আব্বা তখন ভাই রাজি হয়ে গেল, এবং রাজি হয়ে যাওয়ার পরে আমার পরিবার থেকে তখন ওর পরিবারে বিয়ের প্রস্তাব পাঠানো হলো। মানে বিয়ের প্রস্তাব পাঠানো হইলেও তখন আমাদের তখন কি হলো, মানে কথাবার্তা সব কিছু ঠিকঠাক হলো যে ঠিক আছে ওর সঙ্গে আমার বিয়ে হবে, এবং এরপরে পারিবারিকভাবে আয়োজনের মাধ্যমেই তখন এই দীপার সঙ্গে আমার বিয়ে হয়। বিয়ে করে আমি তখন দীপাকে আমার বাড়িতে নিয়ে আসি। বাড়িতে আনার পরে আমার বাসর রাত, আমাদের বাসর রাত হলো, বাসর রাতটাও ঠিকমতো কাটলো, এবং আমি ওদের বাড়িতে যাচ্ছি, ও আমাদের বাড়িতে আসতেছে, মোটামুটি আর কোনো প্রবলেম নাই। আর আমি কিন্তু সবসময় তাবিজটা পরে রাখতাম, হুজুরের কথা ছিল যে কোনো দিন যাতে তাবিজটা না খুলি, জীবনে যতকাল বাঁচি যেন আমি তাবিজটা পরিয়ে থাকি, তাবিজটা কখনো না খুলি। এরকমভাবে সময়গুলো কাটতে কাটতে প্রায় আমাদের সংসার জীবনের 1 থেকে 1.5 মাসের মতো কেটে গেছে, বা 2 মাসই হবে, কিন্তু দীপার ঘরে কোনো বাচ্চা কাচ্চা এই সময়টাতে পর্যন্ত হয়নি। যখনই দীপা প্রেগনেন্ট হয়, মানে ওর পেটে যখন বাচ্চা আসে, ও যখন আমাদেরকে জানায় যে ওর পেটে বাবু আসছে, ওই সময়টাতে একটা সমস্যা আমি খেয়াল করতাম কি জানেন, দীপা কার সঙ্গে জানি খুব ঝগড়া করতো। তখন তো ধরেন আপনার মোবাইল ফোন বেরোই ছিল মোটামুটি, আমাদের কিন্তু তখন কোনো ফোন টোন ছিল না, আমাদের মোবাইল নেই, কিন্তু এমনি হাতে হাতে মানুষের মোবাইল টোবাইল আসছে, আমাদের ওই সময় মোবাইল কিনে নেই। আর আমাদের পারিবারিক অবস্থা এতটাও ভালো ছিল না যে আমরা ফোন ব্যবহার করতে পারবো সেই সময়টাতে আর কি। তো একটা পর্যায়ে দেখা গেলো কি যে ও কার সঙ্গে ঝগড়া করতো, মানে ও আমি দেখতাম যে খুব ঝগড়া করতেছে, কথা কাটাকাটি করতেছে, এরকম একটা অবস্থা। তা আমি যদি ওরে জিজ্ঞেস করতাম যে দীপা তুমি কার সঙ্গে কথা বলো, কার সঙ্গে তুমি ঝগড়া করো, মানে আমি তো বুঝি না, তুমি কথা কার সঙ্গে বলো? ও আমাকে বলে একটা শয়তানের সঙ্গে। তাই আমি বললাম যে শয়তানকে তুমি কার সঙ্গে কথা বলো সেটা তো আমাকে বলবো, আমি তোমার হাজব্যান্ড, আমার তো জানা রাইটস আছে যে তুমি কার সঙ্গে কথা বলো। ও আমাকে শুধু একটা কথাই বলতে, আমি একটা শয়তানের সঙ্গে কথা বলি, আমি একটা শয়তানের সঙ্গে কথা বলি। তো আমি তো আর জানি না ও কার সঙ্গে কথা বলে, এরকম করে প্রতিনিয়তই দেখতাম। ধরেন কোন সময়টা তো ঝগড়া লাগতো, মাগরিবের একটু আগে, ধরেন মাগরিবের আজানটা দিবে তার কিছুক্ষণ আগে ঝগড়া লাগতো, এবং ঝগড়া করতো, আমি দেখতাম ও দাঁড়ায় দাঁড়ায় ঝগড়া করতেছে। একটা মেয়ে যেরকম আরেকটা মেয়ের সঙ্গে ঝগড়া করে, এইরকম দাঁড়ায় দাঁড়ায় ও ঝগড়া করে, মানে ও আঙ্গুল নাড়ায় নাড়ায় কথা বলে, এরকম একটা অবস্থা। কার সঙ্গে কথা বলে সেটা কিন্তু দেখতাম না। এরকম করতে 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 একটা পর্যায়ে তখন আমার মানে আরও ওই দিক দিয়ে অনেকগুলো মাস কেটে গেছে। তখন আমি টোটালি আব্বার দোকানে বসতাম, দোকান সামলাইতাম এবং পরিবার সামলাইতাম, পুরোপুরি আমি তখন আব্বুর দোকানের উপরে ডিপেন্ড হয়ে পড়ি। এবার যেটা হইল যে আপনার প্রায় ওর বাচ্চাটা যেদিন হবে, মানে বাচ্চাটা যখন হয়েছে, মানে আগে তো ঝগড়া করতে করতো, বাচ্চাটা হওয়ার পরেই আমি দেখতাম কি ও সবসময় ঝাড়ু নিয়ে দাঁড়ায় থাকতো। মানে এখানে একটা ঘটনা আছে, বাচ্চাটা হয়েছে মৃত, আমার যে একটা মেয়ে সন্তান হয়েছিল, মেয়েটা মৃত হয়েছে, আমরা এটাকে দাফন করে দিছি। তো দাফন করে দেওয়ার পরে যেটা হইতো যে ও সবসময় ঝাড়ু নিয়ে দাঁড়ায় থাকতো, ও মনে হয় যেন কারে মারবে, সবসময় ঝাড়ু নিয়ে থাপ করে বাড়ি মারতো, যায় এখান থেকে এরকম করতো। তা আমি আমার পরিবার তখন এটা বুঝতে পারে, আমার বোন বা আমার পরিবারে যারা আছে এরা অনেকেই বুঝে, অনেকে ওরে জিজ্ঞেস করতে কী হয়েছে তুমি এরকম ঝাড়ু নিয়ে দাঁড়ায় থাকো কেন? বারবার বলে আমার মেয়েরে মাইরে কি তোর শান্তি হস নাই, আমার মেয়েরে খায় কি তোর মন ভরে নাই, আমারও খাবি আমার জামাইরেও খাবি, এত খিদা তোর, তোর এত খিদা। কিন্তু আমার সঙ্গে কোনো কিছু হইতো না, আমি আর কোনো কিছুই বুঝতাম না, আমি কোনো কিছু দেখতাম না, শুধু ওর সঙ্গে হইতো, সাথে ওর সঙ্গে ঝগড়া হইতো। ওই শুধু বারবার একটা কথাই বলতো, তুই আমারে খাইতে আসছিস, আমার মেয়েরে খেয়ে তোর মন ভরে নাই, আমার মেয়েরে খেয়ে তোর পেট ভরে নাই, এই কথাগুলোও বলতো। তা আমি এগুলোতে আসলে কোনো রকমের আপনার মূল্যায়নও করতাম না, বা এই কথাগুলো আমি শুনতামও না। ওর মতো করে ও কথা বলতো, কার সঙ্গে বলতো, কী বিষয়ে বলতো না বলতো, আমি আর এই বিষয় নিয়ে কোনো কিছু জানি না।
এভাবে প্রায় মেয়েটা হওয়ার অনেকগুলো দিন পর্যন্ত। পরে ওরে আবার কোনো কবিরাজের কাছে নিতে চলো যাইতো না। আমার মা, আমার বড় বোন তারা যদি বলতো যে দীপা তোমার কবিরাজের কাছে নিয়ে যায়, চলো কবিরাজের কাছে নিয়ে যায়, তোমার কী সমস্যা আমরা একটু দেখি, তুমি চলো, ও কোনো কবিরাজের কাছে যাবে না, কোনো কবিরাজ দেখাবে না। এই গেল এই ঘটনা। এরপরে যেটা হইতো, রাতের বেলায় শুইলে কাঁদতো। রাতের বেলা যখন দুজনে শুইতাম হাজব্যান্ড ওয়াইফে, শুইলেও কান্না করতো, মানে হুপিয়ে হুপিয়ে কাঁদতো। কান্না করতেছো কেন, কী হইছে বলো, কেন কান্না করতেছো? ও কিচ্ছু বলে না, খালি কাঁদে, খালি কাঁদে। আমি বলতাম যে দীপা কেন কান্না করতেছ, তোমার কান্নার কারণটা তো আমাকে বলবা, যে তুমি কেন কান্না করো। ও শুধু আমাকে বলে যে আমার ভাল লাগে না, আমার ভাল লাগে না, আমি চলে যাবো, আমার ভাল লাগে না, আমি চলে যাবো, মানে আমাদের সংসারও করবে না, মানে আমার সংসার করবে না, ও চলে যাবে। তাই আমি বলি যে দীপা এগুলো কী বলতেছ? ও আমারে বলে তোমার সংসার আমারে করতে দিবে না। মানে যখন আমি বলি যে তুমি একটা কবিরাজের কাছে যাও, একটা ভালো হুজুর দেখাও, তুমি সেখানে গেলেই তো তুমি ও কোনো বলে যে আমি তো বড় কবিরাজ, ও আমারে বলে আমিই তো বড় কবিরাজ। এইভাবে একদিন হলো কি, আমার ওই দিন জ্বর ছিল ভাই। এর আগের দিন আমি দোকানে কাজ করছিলাম, দোকান থেকে আসার সময় বৃষ্টিতে ভিজে আসছিলাম, তো প্রচুর জ্বর উঠছিল। রাতের বেলায় আমি শুয়ে আছি, ওই রাতটার সময় তো অমাবস্যা রাত ছিল। আর অমাবস্যা রাতের বেলা হয় কি জানেন, শরীর একটু বেশি ব্যথা করে। তো আমার একে তো জ্বর, তার উপর আবার শরীর ব্যথা করতেছে, আমি শুয়ে আছি। রাত্র তখন কয়টা বাজবে আমি জানি না, ওদিকে প্রচুর চিল্লাইতে আছে ঘরের মধ্যে। আবার ওই রাতে বৃষ্টি হইতে আছে, প্রচণ্ড রকমের বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। আমাদের ঘরটা ছিল টিনের ঘর, তো টিনের ঘর থাকার কারণে ওই বৃষ্টির ঝুমুর ঝুমুর শব্দে ঘরের ভিতরে কিন্তু কেউ কথা বললে ওভাবে শোনা যায় না, বাট ও কথা বলতেছে। পরে আমার চোখটা, মানে জ্বরের মধ্যে তো ছিলাম, তারপরে চোখটা একটু খুললাম, খোলার পর দেখি কি ওই সোফার মধ্যে, মানে সোফা বলতে আমার একটা ইয়ের মতো ছিল, ওই কোণার মধ্যে বসে বসে কার সঙ্গে জানি ঝগড়া করতেছে। ওই প্রতিনিয়ত যে ঝগড়া করে ওইটা, বাট আজকে আরও বেশি, মানে আরও বেশি অ্যাগ্রেসিভ। পরে আমি উঠছি, মানে এরকম করে উঠছি, উঠার পরে আমি বললাম যে কী হয়েছে, তুই এরকম ঝগড়া করতেছো কেন, খাটা আসো, ঘরে আসো, ঘরে আসো, শুই, এটা বললে আমি ওরা টান দিছি, টান দিয়াই না আমার কাছে আই না আমি ওরা শোয়াইছি। শোয়ানোর পরে দুজনে মিলে শুয়ে আছি। ওই অবস্থার মধ্যে হলো কি, একটু পরে আমার ঘরের দরজাটা মনে হয় ভেঙে ফেলতেছে, ঘরের দরজাটা ভেঙে ফেলতেছে, এবং দরজাটার মধ্যে প্রচণ্ড রকমের ধাক্কা মারতেছে, লাথি মারতেছে, মানে দরজাটা ভেঙে ফেলবে এরকম একটা অবস্থা। তো আমি তখন ওইটা বসা বলতেছি যে দীপে এটা কি হচ্ছে, আমার দরজার সঙ্গে কি হচ্ছে। ওই তখন একটা গালি দিল, মানে খুব খারাপ ভাষায় একটা গালি দিছে। গালি দিয়া বলতেছে আজকে তোর বিষ আমি নামাবো, তুই দাঁড়া, আজকে তোর বিষ আমি নামাবো, তোরা আমি আজকে দেখে নিব, তোরা আজকে আমি এই করবো, তোরা আজকে আমি সেই করবো, এগুলা বলতেছে। তো আমার তো একেবারে জ্বর ভাই, শরীর নাড়াইতে পারি না। তো আমার হাত ধরছি যে দীপা পাগলা আমি করো না, তুমি কার সঙ্গে কথা বলো, কার সঙ্গে ঝগড়া করো, আমি না বুঝি না, তুমি শো। ওরা আমি শোয়ানোর জন্য চেষ্টা করি, ও শোয় না। এবং না শোয়ার পরও তখন করলো কি, আমার বলতেছে যে আমি তোরে দেখে নিব, আবার দরজা ধাক্কাইতে আসে, মানে একটু পর আবার দরজা ধাক্কাইতে আসে, এবারও লাফ দিয়ে উঠে গেছে। আমরা কিন্তু, মানে আমাদের ঘরটা কীরকম আপনাকে বলি, যে আমরা কিন্তু প্রথম, মানে আমাদের ঘরের ভিতরে টোটাল 4টা রুম ছিল, এটা টিনের ঘর ছিল। সামনের মেন দরজার পাশে যে রুমটা, ওই রুমে আমরা থাকতাম। আর দরজা যে ধাক্কাইতো, মেন দরজা কিন্তু ধাক্কাইতো, আমাদের রুমের দরজা না, রুমের দরজা খোলা ছিল, আমরা কিন্তু রুমের দরজা খুলেই ঘুমাইতাম। তো আমি যেহেতু জ্বর, আম্মা বলছে দরজা না লাগে ঘুমানোর জন্য, রাতের বেলায় যাতে ডাকটক দেওয়া যায়, মেন দরজাটা ধাক্কাইতে আছে, আমাদের যে মেন দরজা, ওই দরজাটা। একটা সময় রাগ করে উঠে গেছে, মানে দীপা রাগ করে উঠে গেছে, উঠে বলতেছে আমি আজকে তোরে দেখে নিব, তোরে আজকে আমি দেখে নেব। এই বলেও তখন কী করলো, উঠে না, আমার জ্বরের শরীরে আমি ধরতে পারি না, ওইখান থেকে খাট থেকে নাই, মা তখন দরজাটা খুলছে, দরজাটা খুইলেও তখন বাইরে গেছে। বৃষ্টির দিন তো, দরজাটা খুলে বাইরে গেছে গা। বাইরে যাওয়ার পরে আমার শরীরটা লড়াইতে পারি না ভাই, বহু কষ্টের পরে আমি উঠছি শোয়া থেকে, ওইটা আস্তে আস্তে করে মায়ের দরজা দিয়ে গেলাম, যে মারে তখন ডাক দিলাম, 2-3টা ডাক দিলাম, মা দিয়ে উঠে না। পরে আমার যে ছোটো বোন, আমার একদম বড়টার ছোটো যে বোনটা, ওই বোনটা ওই দিন আমার বাড়িতে ছিল, আমাদের বাড়িতে। আমার ওই ছোটো বোন পাশের রুমে ছিল, ও টের পাই ও উঠছে, ওইটা বলতেছে যে কী হয়েছে মুক্তার, কী হয়েছে রে, আমার বলতেছে। আমি বললাম আপু একটু এদিকে আসো, তো আপু আসছে। আমি যে আপু এই ঘটনা, দীপা তো বাইরে চলে গেছে। আমার বোন বলতেছে এত রাতে বেলাও বাইরে যাবে কেন, ওর কী হয়েছে? আমি তা তো জানি না, ও বাইরে চলে গেছে। পরে আমার ডাক দিয়েছে, আম্মা তখন উঠছে, আব্বাও উঠছে, সবাই উঠছে। ওঠার পরে সবাই বলে কী হয়েছে, বলে এই ঘটনা, দরজা ধাক্কাইতেছিল, ও বারবার বলতেছে যে দরজা ধাক্কাইস না, বললাম দরজা ধাক্কাইস না। এবং লাস্ট পর্যায়ে তখন বলতেছে তোরা আজকে আমি দেখে নিব, এটা বলেও দৌড় দিয়া দরজাগুলো বেরিয়ে গেছে। এমনি মানে বৃষ্টি তো বৃষ্টি ভাই, তার উপরে ধরেন মুষলধারে বাতাস, তুফানের মতো বাতাস। তা আমার আব্বা তখন কী করলো, হারিকেনটা জ্বালাইলো।
হারিকেনটা জ্বালিয়ে আমার মায়ের মানে আমার এই বড় ভাইয়ের আবার ডাক দিয়ে উঠেছে, বড় ভাই উঠছে, বড় ভাই আবার পাশের মানে আমরা যেই রুম মানে যে ঘরে থাকতাম পাশের ঘরে আবার বড় ভাই থাকতো। আমার আব্বা গিয়া বড় ভাইয়ের ডাক দিল, কয়েকটা ডাক দেওয়ার পরে মুমিন ছিল আমার বড় ভাইয়ের নাম, এই মুমিন পরে মুমিন ভাইয়া উঠছে। উঠার পরে আমি চাচ্ছিলাম আমি যাওয়ার জন্য, কিন্তু ওরা আমার যাইতে দেয় না, বলো তোর তো জ্বর, তুই ঘরে থাক আমরা দেখি। মুমিন ভাইয়া আর আব্বা ওরে খুঁজতেছে মানে পুরো বাড়ি খুঁজে ফেলছে, ও কোথাও নাই। এই পারে ওই পারে, এই বাড়ি ওই বাড়ি, মানে এমন কোনো জায়গা নাই যে ওরা খুঁজে নাই, কোনো জায়গাও নাই। প্রত্যেকটা জায়গায় খুঁজছে, ওরা কোথাও খুঁজে পাওয়া যায়নি। না পাওয়া যাওয়ার পরে দেখেন, আমি আপনাকে জাস্ট এটুকুই বলি, আমাদের বাড়ি থেকে আমি যে একবার মানে আচ্ছা এরপরে যাই তো, ওরা এই বাড়ির মধ্যে কোথাও খুঁজে পাওয়া যায় না। পাওয়া যাওয়ার পরে আপনার সব ফজর আজান দিয়ে দিছে। ফজর আজান দেওয়ার পর আস্তে আস্তে বৃষ্টি কমতেছে, মোটামুটি বৃষ্টি আপনার একটু একটু করে কমতেছে ফজর আজানের পরে। তো বৃষ্টি যখন কমছে তখন আমরা আস্তে আস্তে করে বাড়ির একজন দুজন তিনজন করে প্রায় সবাই উঠছে। উঠার পরে আমার আব্বা সবাই বলতেছে এই ঘটনা, আমার ছেলের বউ তো কালকে ঘর থেকে বেরোছে, ওরা তার পাওয়া যায় না। এবার আমার আব্বা বলতেছে একটা কাজ করি, চল ওর বাপের ওর বাড়িতে যাও, বাড়িতে চলে গেছে কিনা, ওদের গ্রামে চলে গেছে কিনা। তা আমি আব্বারে তখন বললাম যে আব্বা আমি সহ যাবো। আমার শরীরে তখন জ্বরটা কিছুটা নামছে, মোটামুটি জ্বরটা একটু নামছে। নামার পরে আব্বারে বলেছে আব্বা আমি সহ যাবো। পরে আমি, আমার আব্বা, আমার বড় ভাইয়া আমরা হাইটে রওনা দিলাম। হাইটে রওনা দিয়ে সামনে যদি কোনো রিক্সা পাই তাহলে রিক্সাতে উঠবো। তো কোনো রিক্সা পাই না, হাঁটতেছি। রাস্তা থেকে তখন দেখতেছি কি, আপনার খেয়াল আছে কিনা জানি না, যে আমি বলেছিলাম যে আমি একটা জায়গায় ফাঁসি দিতে চাইছিলাম। এটা ছিল রাস্তার পাশেই আমার এবং দীপাদের বাড়ির মাঝখানে একটা বিলের মতো জায়গা আছে, ওই জায়গাটাতে কাঁঠালের সময় ফাঁসি দিতে চাইছিলাম। ওইখানে দেখি যে অনেক মানুষ দাঁড়ায় আছে। তো এখানে দাঁড়ায় আছে অনেক মানুষ, কি এখানে কেন দাঁড়ায় আছে আমি তো বুঝতে পারিনি। আমরা আস্তে আস্তে করে ওই দিকটাতে গেলাম। যাওয়ার পরে একজনকে জিজ্ঞেস করলাম, একটা লোক ওই দিক থেকে আসতেছে, যে ভাই কী হয়েছে এখানে? বলে এক মহিলা ফাঁসি দিছে। তার আমি আস্তে আস্তে করে ওইখানে গিয়েছি এবং বিলের মানে ধারে যাওয়ার পরে দেখতেছি যে আর কেউ নয়, এটা আপনার দীপা ঝুলে আছে। আমি তখন একটা চিৎকার দিছি ওই জায়গার ভিতরে, মানে চিৎকার দিয়েই যাওয়ার পা চাইপা ধরছি। ধরার পরে ও তখনও কিন্তু ঝুলতেছে, মানে রশি দিয়ে ঝুলতেছে। এই অবস্থার মধ্যে তখন আমার ভাই তখন করলো কি, আব্বা তখন বলতেছে যে এই তোরা ধরিস না, পুলিশ আসুক, পুলিশে নিয়ে যাবে, পুলিশ আসবে, ধরিস না। এরপর আমার বড় ভাইয়া আবার দীপার অনেক পছন্দ করতো। তা বড় ভাই তখন লাফ দিয়ে উপরে উঠে গেছে, উঠে মানে রশিটা খুলে দিছে, পড়ে গেছে নিচে। আমরা পায়ে ধরছি, পরে নিচে পড়ছি। এরই মাঝে তখন পুলিশও চলে আসছে থানা থেকে, এবং পুলিশ আসার পরে পুলিশ তখন লাশ নিয়ে গেল, ময়না তদন্ত করা হলো, যেটা আসলে পোস্টমর্টেম যেটাকে বলে করছে, এবং পোস্টমর্টেমের রিপোর্টে একই আসছে যে আত্মহত্যা করে মারা গেছে। এরপরে আমাদের পরিবারের সবার ডকুমেন্ট পুলিশ নিয়ে গেল যে মারা যাওয়ার পিছনে কোনো আদার্স কারণ আছে কিনা। তো মারা গেল আজকে প্রায় আপনার আনুমানিক 16-17 বছরের মতো হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত ওর মৃত্যুর পিছনের কোনো কারণ কেউ উদ্ঘাটন করতে পারে নাই, কেন মারা গেছে। তো প্রশ্ন হচ্ছে কি, আমাদের বাড়ি থেকে এই জায়গার দূরত্ব অনেক, মানে খুব কাছে নয় জায়গাটা যেখানে ও মারা গেছে, অনেক দূরের একটা জায়গা। এই জায়গার ভিতরেও কীভাবে আসলো, কীভাবে আত্মহত্যা করলো, এবং সবশেষ আমরা যখন অনেক কবিরাজের সঙ্গে কথা বলি বিষয়টাকে নিয়ে, সব কবিরাজ এবং ওর মা মানে দীপার যে মা ছিল সেও নিজে বলছে যে ওরে পরীটা মেরে ফেলছে। পরীটার নাম ছিল রানী, এবং এই রানী ওকে মারছে শুধুমাত্র আমার কারণে মেরে ফেলছে। রানী আমার কাছে আসতে পারতো না, আমার শরীর বন্দনা দেওয়া ছিল, এই কারণে রানী আমার কাছে আসতে পারতো না। আমার রানী যখন মানে দীপা যখন আমাকে বিয়ে করতে চাইছে তখনই রানী বাধা হয়ে দাঁড়াইছিল, কিন্তু রানীর বাধাকে অতিক্রম করেই দীপা আমাকে বিয়ে করছে। আর আমাকে বিয়ের পরেই এই যে প্রতিনিয়ত দীপার সাথে রানীর ঝগড়া হতো, এটা আমরা হয়তো রানীকে দেখতাম না, কিন্তু দীপাকে দেখতে পেতাম, যেটা পরে আমরা কবিরাজের মাধ্যমে জানতে পারি, এবং সবশেষ বুঝি যে ওই রানী দীপাকে মেরে ফেলেছে। তো এরপর থেকে আজকের এই দিন পর্যন্ত আমি কোনোদিনও ওই দীপাকে মানে রানীকে আর দেখি নাই, বা ও আমার কাছে আসে নাই। অবশ্যই আমি সবসময় এখনও শরীর বন্দনা দিয়ে থাকি। তারপরে পরিবার চিন্তাভাবনা করছিল বিয়ে করাবে, আমি এরপর থেকে আর বিয়ে শাদী করি নাই, এখনও একইভাবে আছি। তা এখন তো ধরেন জীবনের শেষ বয়স এসে দাঁড়িয়েছি, যে কোনো সময় হয়তো আল্লাহ ডাকে পৃথিবী ছেড়ে চলে যেতে পারি। আপনার গল্পগুলো শুনে ভালো লাগে, সে জায়গা থেকে আমাদের এই গ্রামেরই এক ছেলে কাশেম, ওর মাধ্যমে আমি আপনাকে আমার কথাগুলো লিখলাম। যদি পারেন আপনি আমার গল্পটা রেকর্ড করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সঙ্গে থেকে রাজশাহীর ভাই মুক্তার আহমেদের জীবনের এই অলৌকিক ভয়ানক বাস্তব ঘটনাটা শোনার জন্য। দেখেন, প্রথমত আমার কাছে বিষয়টা খুবই অবাক লেগেছে যে এইভাবে তার মৃত্যু, এবং সেটা তার বাড়ির থেকে অনেক দূরে। জানি না, তবে একটা জিনিস বিশ্বাস করি, 99% গল্পে যেটা পেয়ে থাকি জিন বা পরি, এরা আসলে কারোর জন্য শুভ হয়ে আসে না। এরা হয়তো সাময়িক সময়ের জন্য কাউকে ভালো রাখে বা কাউকে ভালোবাসে, কিন্তু এরপরে তারা সে মানুষের জীবন কেড়ে নেয় এবং তাকে, যদি জীবন নাও নেয়, তাকে চরম দুর্বিষয়ে ফেলে দেয় বা তাকে পাগল বানিয়ে ফেলে, তার বড় ক্ষতি করে। এই জিনিসগুলো আমি এটাই আসলে বেশিরভাগ গল্পে পেয়ে থাকি। প্রিয় বন্ধুরা, যাই হোক, এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ, এবং আজকের মতো বিদায় নিচ্ছি। যারা চট্টগ্রামে ডিসি ফুলের উৎসব দেখতে চান তারা ভিডিওর এই বাটনে ক্লিক করে আপনারা ফুলের উৎসবটা দেখে নিতে পারেন। আর এই ভিডিও নিয়ে যদি কোনো মতামত থাকে তা কমেন্ট বক্সে লিখবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।